তাহলে সেই অরের যে বিকল্পটা সেটা কিন্তু সে নিজের পছন্দ মতো পাচ্ছে না। ওই প্রশ্ন থেকেই মানে প্র্যাকটিসটা পুরোটাই পরীক্ষার দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। যার কোনো একটা অংশ পৃথকভাবে বচন বলে গণ্য হতে পারবে তাকে বলা হচ্ছে যৌগিক বচন। যে লজিকের কোনো সাজেশন হবে না, তাই লজিকের টেকনিকটা আমাকে জানতে হবে। তো বর্ণ প্রতীক আমরা ব্যবহার করব লজিকে। যে আর এন এস ধরে যদি আমি ট্রুথ টেবিল করি তাহলে ট্রুথ টেবিলটা করা হবে না, মানে কেটে দেবে, প্রথমে কেটে দেবে। তাহলে মেক করেটা হচ্ছে পূর্বগ, বৃষ্টি হওয়াটা হচ্ছে অনুগ। ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্সটা কীরকম? নয়, নি, না, এমন নয় যে ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। x + 3y = 5 টোটাল বচনটার সত্যমূল্য সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যাচ্ছে না। একই জিনিস, কিন্তু একই জিনিসের একটা প্রশ্নকে বিভিন্নভাবে ঘোরাতে পারে। পঞ্চম বার বলবে স্যার এখানে বার হলো কেন? এলিমিনেশনের সূত্র মানে অপসারণ বা অপনয়ন। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট উচ্চ মাধ্যমিক। আজকের পর্বে আমরা কথা বলবো দর্শন নিয়ে। আমাদের সাথে আজকে রয়েছেন কুবিরপুর হাই স্কুলের দর্শন বিভাগের শিক্ষক। তিনি রিটায়ার করেছেন, তিনি আজকে আমাদের সাথে আছেন। তার নাম উত্তম কুমার মণ্ডল। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? একদম স্যার। স্যার, সামনেই উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার। এই সময় একদমই হাতে আর বেশি সময় নেই, 15-20 দিন আছে। কিভাবে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নেবে? সিলেবাসটা কিভাবে পড়লে চাপ কম হবে? হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে দর্শন বিভাগের একটা অংশ, তার নাম হচ্ছে লজিক বা তর্কবিদ্যা। তো লজিকে সব কিছুই নিখুঁতভাবে পড়তে হবে। একটা হয়ই বা নয় যদি গন্ডগোল করে দেয় তাহলে পরে কিন্তু নাম্বারটা কমে যাবে। একটা হয়ের জন্য সেন্টেন্সটা আলাদা হয়ে যাবে, বচনটা আলাদা হয়ে যাবে, একটা নয়ের জন্য বচনটা আলাদা হয়ে যাবে। কাজেই লজিক যখন আমরা পড়ব তখন মানে পুরোপুরিভাবে মাথা ঠান্ডা রেখে পড়তে হবে। অঙ্কের মতো বিষয় বুঝতে পারলে খুবই সহজ, আর না বুঝতে পারলে কিন্তু খুবই কঠিন। কিন্তু বাস্তবে যারা সাধারণ মেরিটের স্টুডেন্ট তাদের পক্ষে লজিকটা আমার মনে হয় কঠিন বলে কিছু নেই। আর ওদের যা সিলেবাসে দেওয়া আছে সেগুলো হচ্ছে খুবই সহজ বিষয়টাই দেওয়া আছে। তবে সিলেবাসটা রচনার ক্ষেত্রে একটু গন্ডগোল করেছে এরকম যে আমাকে যদি বা কোনো স্টুডেন্টকে যদি বা কোনো সাধারণ মানুষকে যদি প্রথমে হয়তো একটা বিষয় দেওয়া হলো, যেমন ধরুন আমি কথা মনে বলছি যে কাউকে হয়তো অ আ শিখতে দেওয়া হলো, কথা মনে বলছি, তারপরে যদি তাকে 1 2 4 5 শেখানো হয়, আবার যদি বন্ধ করে দেয় ওটা, আবার অ আটি শেখানো হয়, তাহলে কেমন হবে? ঠিক লজিকের সিলেবাসটা ওই রকম করে দিয়েছে। মানে প্রথমে আছে সত্যাপেক্ষ বচন, তারপরে আছে ভেন ডায়াগ্রাম, মানে হচ্ছে বুলীয় নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা, তারপর আছে ভেন চিত্র, তারপর আছে আবার ওই সত্যাপেক্ষটা, মানে মধ্যখানে দুটো নিরপেক্ষ বচনের ভেন চিত্র আর বুলীয় ব্যাখ্যাটা ভরে দেওয়া হয়েছে। তারপরে আবার ওই সত্যাপেক্ষ বা সত্যাপেক্ষক এবং সত্য সারণী ট্রুথ টেবিল, যেটা ওই দুটো হচ্ছে একই বিষয়। সেই একই বিষয়কে কি করা হয়েছে, দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। তাহলে মধ্যেখানে আমাকে ওইটা পরপর থাকলে পরে ভালো হতো। আর একটা বিষয় হচ্ছে যে সিলেবাসটার ক্ষেত্রে যে বিরাট একটা গণ্ডগোল, সেটা হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার, যেটা 11 সেকেন্ড সেমিস্টার, সেখানে বচনটাকে পুরোটাই শেখানো হলো। লজিকের বচন শেখা মানে হচ্ছে লজিকের অর্ধেক শিখে যাওয়া। তারপর থার্ড সেমিস্টারে আমাকে শুধু নতুন যে চ্যাপ্টার, নতুন যে বিষয়গুলো সন্নিবিষ্ট করা হয়েছে সেগুলোর সঙ্গে লজিকের কোনো সম্পর্কই ছিল না। ফোর্থ সেমিস্টারে এসে আবার ওই মানে নিরপেক্ষ বচনগুলোকে আমার জানতে হচ্ছে। তাহলে সিলেবাসটা বেশি করে দেওয়া হয়েছে, টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে। টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে কেন? মানে 4 বার পরীক্ষা হবে, 2 বছরে 4 বার পরীক্ষা হবে, তাহলে 4 মাস তো চলে যাবে। এক নাম্বার, আমি যদি এখান থেকে সোজা সিউড়ি থেকে বোলপুর যাই স্টেট বাসে, কোথাও যদি না দাঁড়াই তাহলে সময়টা কম লাগবে। আবার যদি 10 জায়গায় বা 20 জায়গায় দাঁড়াই তাহলে সময়টা অনেক বেশি লেগে যাবে, তাই না?
তাহলে আমাকে যদি বারবার পরীক্ষা দিতে হয় তাহলে সময়টা তো লাগবেই। অথচ সিলেবাসটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশিই করা হয়েছে, তাহলে সময়টা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সিলেবাসটা বেশি হয়ে যাচ্ছে। আবার প্রশ্নগুলো এমনভাবে করা হয়েছে যে আগে প্রশ্নগুলো কী করা হতো, আগে যে কোনো 10টা প্রশ্ন থাকতো, সেখানে হয়তো যে কোনো 10টার মধ্যে 5টা করা হতো, ঠিক আছে। এখন কিন্তু নিউ সিলেবাসে কী করা হয়েছে, সেমিস্টারে কী করা হয়েছে, সিলেবাসটার প্রথম দিকে এরকম ছিল না। সংসদপত্র যে প্রশ্নপত্রে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এরকম ছিল না। পরবর্তী ক্ষেত্রে অক্টোবর মাসে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে 2x ফর্মুলা। সেই 2x ফর্মুলাই প্রশ্নটা হবে কীরকম, যে একটা প্রশ্ন দেওয়া হবে তার এগেনস্টে আর একটা অর থাকবে, তাহলে সেই অরের যে বিকল্পটা সেটা কিন্তু সে নিজের পছন্দ মতো পাচ্ছে না, ওই প্রশ্ন থেকেই, মানে ওই যেখান থেকে প্রশ্নটা করা হয়েছে তারই একটা অর হবে। তাহলে সে অন্য চ্যাপ্টারকে পুরো বাদ দিয়ে দিলে পাবে না সে, তাহলে তাকে ভালো করে পড়তে হবে। আর লজিক বিষয়টা হচ্ছে এমন যে প্রথম থেকে বলছি, লজিক যখনই শিখবে, স্কুলে হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান শিখতে গেলে, এখন যে ইউটিউব রয়েছে সেখানেও শেখা যাবে, অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে। সেই বিকল্প ব্যবস্থার ক্ষেত্রে শিখতে গেলে কিন্তু তাকে পুরোপুরি ধারাবাহিকভাবে শিখতে হবে, মানে প্র্যাকটিসটা পুরোটাই পরীক্ষার দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। যদি ধারাবাহিকতায় গণ্ডগোল করে তাহলে পরে কিন্তু লজিকের কিছু শেখা যাবে না। এটা হচ্ছে লজিক শেখার ক্ষেত্রে প্রধান অন্তরায়। যিনি মাস্টারমশাই থাকবেন তার স্টুডেন্ট যদি অনিয়মিত হয় তাহলে মাস্টারমশাই প্রচণ্ড রাগ ধরবে যে আমি তাকে শেখাতে পারবো না, সেও কিছু শিখতে পারবে না। কারণ যে ব্যক্তিটা হাঁটতেই যায় না, আর যারা হাঁটতে শিখে গেছে তাদেরকে যদি আমি রানের কম্পিটিশনে যোগ দিতে বলি তাহলে সে তো কিছুই পারবে না। ব্যাপারটা এরকম হয়ে যাবে। যেমন এখন এই যে লজিকে যে ট্রুথ টেবিল পোর্শন যেটা রয়েছে বা সত্যাপেক্ষক যেটা রয়েছে, বললে পরে বুঝতে পারবেন যে আমরা যখন বলি যে রাম যাবে এবং শ্যাম যাবে, তো এইরকম আমরা সাধারণ মানুষ বলি এটা একটা বাক্য। তো লজিক্যাল ভাষায় এটাকে বলা হচ্ছে সংযৌগিক বাক্য বা কনজাংশন। এই কনজাংশন সংযৌগিক বাক্যটা কীরকম না, এটা যে যৌগিক বাক্য, কম্পাউন্ড প্রপোজিশন। তাহলে সেই কম্পাউন্ড প্রপোজিশনটা কিছু জানতে হবে। আবার কম্পাউন্ড প্রপোজিশনের জায়গায় আমাকে অ্যাটমিক প্রপোজিশন বা আণবিক বচন বা সরল বচন কাকে বলে সেটা জানতে হবে। তাহলে যে যৌগিক বচন এমন যার উপাদান বচনগুলিকে বলা হচ্ছে এক একটা অঙ্গ বা উপাদান বচন, মানে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলোকে বলা হচ্ছে অঙ্গ বা উপাদান বচন বা অ্যাটমিক প্রপোজিশন, ঠিক আছে। আর যৌগিক বচন কাকে বলছি না, যে বচন এমন যার কোনো একটা অংশ পৃথকভাবে বচন বলে গণ্য হতে পারবে তাকে বলা হচ্ছে যৌগিক বচন। যেমন আমি যদি বলি যে এখন শীত পড়েনি বা টেবিলটা বাদামি নয়, তাহলে এটা দেখে আমরা মনে করবো এটা সরল বচন, কিন্তু বাস্তবে এটা সরল বচন নয়। কেন নয় না, এটার মধ্যে একটা কানেকটিভস রয়েছে, যে টেবিলটা বাদামি এটা যেমন একটা বচন, সেরকম টেবিলটা বাদামি নয়, তাহলে নয়টা বাদ দিলে পরে আমার একটা পার্ট আলাদা বচন বলে গণ্য হতে পারছে। তাহলে দেখে মনে করছি ওটাকে আমরা সরল বচন, কিন্তু বাস্তবে সরল বচন নয়, যৌগিক বচন। তাহলে আমাকে ভালো করে জানতে হবে যে আণবিক বচন কাকে বলে, যৌগিক বচন কাকে বলে, যৌগিক বচন কত প্রকার কী কী, এগুলো যদি পরিষ্কার না জানি তাহলে আমাকে তো যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, সেখান থেকে 5 প্রকারের যৌগিক বচন আছে, কোন যৌগিক বচন কাকে বলে তার একটা উদাহরণ দাও, তার প্রতীকটা কী, সেগুলো আমাকে ইন ডিটেলস জানতে হবে। তা নাহলে পরে আমি যদি বলি 7 + 5 যোগ 12 শিখলাম, কিন্তু 8 + 6 কত হবে সেটা যদি না শিখতে হবে না, তাহলে আমাকে যোগটা শিখতে হবে। যোগটা যদি না শিখি তাহলে তো আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে লজিকের কোনো সাজেশন হবে না, তাই লজিকের টেকনিকটা আমাকে জানতে হবে। তাহলে আমি পরিষ্কার প্রথম থেকেই বলে দিচ্ছি যে লজিকে ভালো মার্কস পেতে গেলে টোটাল আমাকে সিলেবাস ধরে ধরে পুরোটাই পড়তে হবে, ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার থাকছে না। এখানে ফাঁকি দেওয়ার ব্যাপার থাকছে লাস্টে যে সিলেবাসটা আছে সমসাময়িক ভারতীয় দর্শন, সেখানে যদি আমি একটা পার্টকে পুরোটাই অফ করে দিই, সেখানে আমার 3টে আছে, রবীন্দ্রনাথ আছে, বিবেকানন্দ আছে আর মহাত্মা গান্ধী আছেন, এই 3টে সমসাময়িক দার্শনিকদের বক্তব্য আছে। তো সেখানে আমাকে একটাকে যদি বাদ দিই তাহলে আমি 2টো থেকে প্রশ্ন পেয়ে যাব। যাই হোক, তাহলে প্রথমটাই বলছিলাম যে লজিকের যে সিলেবাসটা আমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাসটাই অনেকটাই অসঙ্গতি রয়েছে। অসঙ্গতি রয়েছে এই কারণেই, যখন আমরা ভেন চিত্রে যাব, ভেন চিত্রে পড়তে গেলে আমাকে নিরপেক্ষ বচন সম্পর্কে জানতে হবে। এই নিরপেক্ষ বচনের ব্যাপারটা রয়েছে আমার সেকেন্ড সেমিস্টারে। তাহলে সেকেন্ড সেমিস্টারে মানে হচ্ছে 11-এ, সেই 11-এর সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে নিরপেক্ষ বচনটা যদি এখন আমাদের তাকে যারা শেখেনি ভালো করে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভালো করে শেখেনি,
তাহলে তাদেরকে এখন যখন করাতে যাব তখন আমাকে ওই নিরপেক্ষ বচনের চ্যাপ্টারটাকে ভালো করে ঝালাতে হবে। যদি একটা কোনো জায়গায় কোনো লিখি বা হয়ের জায়গায় নয় লিখি বা নয়ের জায়গায় হয় লিখি, সকলের জায়গায় নয় লিখি, তাহলে পুরোটাই গন্ডগোল হয়ে যাবে। তাহলে বচনটা যদি আমি না শিখি তাহলে লজিক শেখা যাবে না। তাহলে সেই বচনটা রয়েছে অ্যাকচুয়ালি সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে। এবার এখানে প্রথমে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সত্যাপেক্ষ। সত্যাপেক্ষ বচন, যৌগিক বচন আর প্রতীক, মানে এটা হচ্ছে আমাদের নব্য যুক্তিবিজ্ঞান। তো নব্য যুক্তিবিজ্ঞান বা প্রতীকী যুক্তিবিজ্ঞান বা সাংকেতিক যুক্তিবিজ্ঞান বা সিম্বলিক লজিক আমরা যেটা বলছি, সেটা যে আমরা অ্যাকচুয়ালি সিম্বলের মাধ্যমে করব। যেমন সিম্বল বলতে আমরা কী বুঝবো, যে আমরা সবাই দেখেছি রেলের একটা সিম্বল থাকে যে ট্রেন ছাড়ছে না এখনও, লাল লাইট জ্বলছে। আবার ইলেকট্রিক লাইনে, হাই টেনশন লাইনে লেখা থাকে ডেঞ্জার, হুঁশিয়ার। যারা লেখাপড়া মানুষ, শিক্ষিত মানুষ, তারা বুঝতে পারছে। আর যারা অশিক্ষিত মানুষ তাদের জন্য একটা প্রতীক দেওয়া আছে, ওখানে একটা কঙ্কালে ছবি দেওয়া আছে, স্পর্শ করলে ওটা ওই রকম হয়ে যাবে। তাহলে সেরকম লজিকে একটা প্রতীক ব্যবহার করা হয়। প্রতীক কাকে বলবো না, লজিকে প্রতীকটা হচ্ছে আমরা যে প্রথাগত স্থির করা কৃত্রিম সংকেতকে বলছি আমরা প্রতীক। তর্কবিদ্যায় যে প্রতীকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বর্ণ প্রতীক। সেই প্রতীকটা দু রকমের হতে পারে, শব্দ দিয়ে হতে পারে, হুঁশিয়ার, ডেঞ্জার শব্দ দিয়ে হচ্ছে। আবার অশাব্দিক প্রতীকও হতে পারে, রেলের যে লাইটটা অশাব্দিক প্রতীক, বা যে সিম্বলটা আগেকার যে সিম্বলটা সেটা হচ্ছে অশাব্দিক প্রতীক। তো বর্ণ প্রতীক আমরা ব্যবহার করব লজিকে। তাহলে বর্ণ প্রতীকটা হচ্ছে অশাব্দিক প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই নব্য যুক্তিবিজ্ঞানটা বেশি গুরুত্ব দিয়েছে। সাংকেতিক মানে ওই গতানুগতিক যে যুক্তিবিজ্ঞান বা প্রাচীন যে যুক্তিবিজ্ঞান, সেখানে প্রতীকটা ছিল কিন্তু এত গুরুত্ব সহকারে সেখানে মানে গুরুত্বটা এত বেশি পায়নি। নব্য যুক্তিবিজ্ঞানটা হচ্ছে প্রতীকের উপর দাঁড়িয়ে আছে সোজা কথায়, বা সিম্বলের উপর দাঁড়িয়ে আছে, সেই জন্য একে বলা আছে প্রতীকী যুক্তিবিজ্ঞান বা নব্য যুক্তিবিজ্ঞান। এই নব্য যুক্তিবিজ্ঞানের প্রবক্তা হচ্ছে ভেন, জর্জ বুল, ভেন, এরা, বিশেষ করে জন ভেন। আর প্রাচীন যুক্তিবিজ্ঞানের যিনি প্রবক্তা তার নাম হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তাহলে প্রতীকটাকে বললাম যে প্রতীকটা কি না, প্রতীকটা হচ্ছে প্রথাগত স্থির করা কৃত্রিম সংকেতকে বলা হচ্ছে প্রতীক। প্রতীকটা শাব্দিক হতে পারে, অশাব্দিক হতে পারে। তর্কবিদ্যায় আমরা বর্ণ প্রতীক ব্যবহার করব। বর্ণ প্রতীকটা হচ্ছে অশাব্দিক প্রতীক। সেই বর্ণ প্রতীক বলতে আমরা কোন কোন প্রতীকে বুঝেছি আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আমরা শিখব, ট্রুথ টেবিল যখন শিখব, তখন আমরা পি, কিউ, আর এই সমস্ত ভ্যারিয়েবল, এগুলো বলা হচ্ছে ভ্যারিয়েবল বা গ্রাহক প্রতীক ব্যবহার করব। আবার রাম বুদ্ধিমান, তাহলে রাম বুদ্ধিমানের জন্য আমি যদি ক্যাপিটালে ব্যবহার করি তাহলে আর নিতে পারি। শ্যাম বুদ্ধিমানের জন্য আমি এস নিতে পারি। এটা হচ্ছে বর্ণ প্রতীক, ঠিক আছে। তাহলে রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান আর এবং এর জন্য আমি নেব ডট সিম্বল, মানে সংযোগী বচনে যে সিম্বল সেটা হচ্ছে ডট সিম্বল। তাহলে আর অ্যান্ড এস লিখব। যখন আমি ট্রুথ টেবিল করবো তখন কিন্তু আর অ্যান্ড এসের ট্রুথ টেবিল করতে পারবো না। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এই ভুলগুলো করে দেয় যে আর অ্যান্ড এস ধরে যদি আমি ট্রুথ টেবিল করি তাহলে ট্রুথ টেবিলটা করা হবে না, মানে কেটে দেবে, প্রথমে কেটে দেবে। তাহলে আমাকে কী করতে হবে না, আর অ্যান্ড এসের পরিবর্তে ওই বর্ণ প্রতীকের পরিবর্তে আমাকে গ্রাহক প্রতীক ব্যবহার করতে হবে। গ্রাহক প্রতীক বলতে আমরা কি বুঝেছি না, যে প্রতীক যে বচনকে গ্রহণ করতে পারবে। তাহলে পি এর জন্য স্মল পি, পি এর জন্য আমি যে কোনো বচন গ্রহণ করতে পারি। রাম বুদ্ধিমানও বলতে পারি, আবার শ্যাম বুদ্ধিমানও বলতে পারি, পর্বতী বন্যিমানও বলতে পারি, টেবিলটা বাদামি, যেমন যে কোনো বচন আমি গ্রহণ করতে পারি। তাহলে এই প্রতীকটাকে জানতে হবে, প্রতীকটা কি, প্রতীক ব্যবহার করব কেন। প্রশ্ন হচ্ছে প্রতীক ব্যবহার করব কেন, প্রতীক ব্যবহারে আমার কী সুবিধা লজিকে না। প্রতীক ব্যবহার করার ফলে একটা জটিল যুক্তি তার ভাষাটা অনেক বড় হতে পারে। যখন আমি প্রতীক ব্যবহার করে দেবো তখন সেটা কী হবে, খুব সহজ হয়ে যাবে, খুব সরল হয়ে যাবে। একটা বিরাট একটা সেন্টেন্স আছে, আমি তার পরিবর্তে পি ধরে নিলাম। আর একটা কানেক্টিভস ব্যবহার করলাম, ডট সিম্বল ব্যবহার করতে পারি, ভেল মানে অথবা বলতে পারি, যদি তবে বলতে পারি, যদি এবং কেবল যদি বলতে পারি। তাহলে তার জন্য আলাদা আলাদা সিম্বল আছে বা প্রতীক আছে, সেগুলো ব্যবহার করলে কী হয়ে যাচ্ছে না, যুক্তিটা খুব ছোটো হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। তার ফলে যুক্তির ভ্যালিডিটি ইনভ্যালিডিটি নির্ণয় করা সহজ হয়ে যাচ্ছে। তারপর অনেক সময় বাক্যের মধ্যে কী হতে পারে, অস্পষ্টতা থাকতে পারে, ডাবল মিনিং থাকতে পারে, অ্যাম্বিগুয়াস হতে পারে কোনো, যেমন সন্দেশ, যে সন্দেশটি ভালো, সন্দেশটি ভালো বলতে খবরটা ভালো না খাবারের মিষ্টান্ন সন্দেশটা ভালো। তাহলে আমি যখন প্রতীক ব্যবহার করছি তাহলে আমি সন্দেশটি ভালো পি ব্যবহার করলাম, তাহলে আর ওই অ্যাম্বিগুয়াসটা থাকছে না।
আর এটা হচ্ছে প্রতীক ব্যবহারের সব থেকে বড় সুবিধা হচ্ছে কি না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন হয়ে যাচ্ছে আর অ্যাব্রিভিয়েশন হয়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাকশন হয়ে যাচ্ছে মানে বিমূর্তকরণ হয়ে যাচ্ছে, আর সংক্ষিপ্তকরণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রতীক ব্যবহারের সব থেকে বড় সুবিধা। এই জন্য প্রতীক ব্যবহার করার ফলে বললাম যে একটা জটিল যুক্তিকে সংক্ষেপে এবং খুব সহজে প্রকাশ করা যায়, তার ফলে তার ভ্যালিডিটি ইনভ্যালিডিটি নির্ণয় করা সহজ হয়। প্রতীক ব্যবহার করার ফলে শব্দের মধ্যে যে অস্পষ্টতা আছে, দ্ব্যর্থবোধকতা আছে, সেগুলো দূর হয়ে যায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রতীক ব্যবহার দুটো বিরাট সুবিধা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ এবং বিমূর্তকরণ। তো নেক্সট হচ্ছে যে আমরা যে যৌগিক বচন বললাম, যৌগিক বচন কাকে বললাম না, যে বচন এমন যার একটা পার্ট বা একটা অংশ আলাদাভাবে বচন বলে গণ্য হতে পারছে, তাকে বলা যৌগিক বচন। সেই যৌগিক বচনগুলো হতে পারে 5 প্রকারের। একটা হচ্ছে সংযৌগিক বচন বা কনজাংশন বা কনজাংটিভ প্রপোজিশন। যেমন যে যৌগিক বচন এমন যার উপাদান বচন দুটি এবং বা এবংয়ের একার্থক শব্দযোজক দ্বারা যুক্ত হয়, তাকে বলে সংযৌগিক বচন। যেমন রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, তাহলে রাম বুদ্ধিমান একটা পার্ট, শ্যাম বুদ্ধিমান একটা পার্ট, এবং দ্বারা যুক্ত হচ্ছে, এটা যৌগিক বচন বলা হচ্ছে। এই রাম বুদ্ধিমানকে বলা হচ্ছে কনজাংস বা সংযোগী, শ্যাম বুদ্ধিমানকে বলা হচ্ছে কনজাংস বা সংযোগী। এর সিম্বল হচ্ছে ডট। বাংলায় আমরা বলি তার কানেক্টিভ হিসেবে, সমার্থক হিসেবে বাংলায় বলি এবং ও, রাম বুদ্ধিমান ও শ্যাম বুদ্ধিমান, রাম বুদ্ধিমান কিন্তু শ্যাম বুদ্ধিমান। এই যে এবং ও, অধিকন্তু, এছাড়াও, তদুপরি, এইসব শব্দগুলো বাংলায় এবং এর যোজক হিসেবে, বাংলায় যোজক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনে কাকে বলবো, যে যৌগিক বচন এমন যার উপাদান বচন দুটি অথবা কিংবা অথবা অর্থবোধক যোজক দ্বারা যুক্ত হয়, তাকে বলে বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনের এক একটা পার্টকে বলা হচ্ছে বিকল্প বা ডিসজাংক্ট, আর টোটালটাকে বলা হচ্ছে ডিসজাংশন বা ডিসজাংটিভ প্রপোজিশন। ঝড় হবে অথবা বৃষ্টি হবে, তাহলে ঝড় হবে একটা পার্ট, বৃষ্টি হবে একটা পার্ট, তাহলে ঝড় হবে একটা বিকল্প, বৃষ্টি হবে একটা বিকল্প। প্রশ্ন হতে পারে একটা বৈকল্পিক বচনে কটা বিকল্প হতে পারে, মিনিমাম কটা বিকল্প হতে পারে, ম্যাক্সিমাম কটা বিকল্প হতে পারে। মিনিমাম 2টো বিকল্প হবেই, আর ম্যাক্সিমামের কোনো লিমিটেশন নেই। একাধিক, তাহলে সোজা কথা হচ্ছে একাধিক হতে পারে। বৈকল্পিক বচন আবার 2 রকমের। আমরা সাধারণ মানুষ যে বৈকল্পিক বচনগুলো বলি, মানে সাধারণ মানুষ যে কথাগুলো বলে বৈকল্পিক বচন সম্পর্কে, যেমন আমরা বলি যে আমি যাব কিংবা সে যাবে, এরকম বলি তো আমরা সাধারণ ভাষায়। তো সেগুলো হচ্ছে সাধারণত মানে অবিসংবাদী বৈকল্পিক বচন। মানে সেখানে কি অ্যাটলিস্ট ওয়ান, আবার অ্যাটমোস্ট ওয়ানের বেশিও হতে পারে। অর্থাৎ একটা হতে পারে, যেমন আমি বলি যে হয়তো ট্রেনে কেউ আসবে, যে আসছে সে বলছে, হয়তো ফোন করে বললো যে বাবা তুমি আসবে, আমি বললাম আমি যাবো কিংবা কাকু যাবে। তো সে কী ভাবতে পারে যে আমি যেতে পারি, আমি যদি না যাই কাকু যাবে। আবার এমন তো হতে পারে দুজনে যেতে পারে, হতে পারে এরকম। ঝড় হবে অথবা বৃষ্টি হবে, আমি বললাম ঝড় হবে অথবা বৃষ্টি হবে, তো ঝড় হতে পারে, শুধু ঝড় হতে পারে, কথাটা সত্য। শুধু বৃষ্টি হতে পারে, এটাও সত্য। আবার ঝড় বৃষ্টি দুটো হতে পারে, তো। তাহলে এটাকে বলা হচ্ছে অবিসংবাদী বিকল্প। অবিসংবাদী বিকল্প মানে এটা দুর্বল অর্থ। আমরা লজিকে বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্বল অর্থটাই ব্যবহার করব। তাহলে সবল অর্থটা কি, বা বিসংবাদী বিকল্প কি, বা বিসংবাদী অথবা কি, টিভিতে লেখা থাকে এক্সক্লুসিভ নিউজ, এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর। সেটা কি, এক্সক্লুসিভ অর মানে হচ্ছে যে 2টো বিকল্পের মধ্যে একটা বিকল্প সত্য হবে, একসঙ্গে দুটোই সত্য হবে না। আমি যদি বলি যে কুকুরটা জীবিত আছে অথবা মৃত, গৌরী ছেলে অথবা মেয়ে, একটাই তো সত্য, দুটো সত্য হবে না। শচীন এখন কলকাতায় আছেন অথবা দিল্লিতে আছেন, একটাই হবে, তাহলে দুটি হবে না। তাহলে এইগুলো আমাকে ভালো করে জানতে হবে। যদি এইগুলো ভালো করে না জানি তাহলে তো উত্তরটা দেওয়া যাবে না। তাহলে বিসংবাদী বিকল্প কাকে বলে, এটার অনেকগুলো নাম আছে। বিসংবাদী বিকল্প বলতে পারি, বিসংবাদী অথবা বলতে পারি, বা বিসংবাদী বৈকল্পিক বচন বলতে পারি, বা সবল অর্থে বৈকল্পিক বচন বলতে পারি। বৈকল্পিক বচনের সিম্বলটা হচ্ছে ভি, জাস্ট ভি এর মতো দেখতে, স্মল ভি আমরা যেমন লিখি ঠিক ভি, বা ভেল বলতে পারি, বা অর বলতে পারি, বা ওয়েজ বলতে পারি, ঠিক আছে। তাহলে বৈকল্পিক বচনের সিম্বল হচ্ছে ভেল। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা বলে বা শিক্ষকরাও বলি আমরা
ভেল বা অর বলবো, ঠিক আছে, ভেল বা অর। তাহলে বৈকল্পিক বচনের বিকল্পগুলো এক একটা হচ্ছে বিকল্প, পার্টগুলো এক একটা বিকল্প। তাহলে বৈকল্পিক বচনে যখন আমরা ট্রুথ টেবিল করবো তখন আমরা আলাদাভাবে যাব। নেক্সট হচ্ছে ইমপ্লিকেটিভ প্রপোজিশন বা সংশ্লেষমূলক বচন, বা প্রাচীন যুক্তিবিজ্ঞানে এটাকে বলা হচ্ছে প্রাকল্পিক বচন, আর নব্য যুক্তিবিজ্ঞানে বলা হচ্ছে সংশ্লেষক বচন বা বস্তুগত সংশ্লেষক বচন, ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন। যে যৌগিক বচন এমন যার উপাদান বচন দুটি যদি বা যদি তবে বা যদি তাহলে বা এর একার্থক শব্দযোজক দ্বারা যুক্ত হয়, মানে ইফ দেন যোজক দ্বারা যুক্ত হয়, তখন তাকে বলা হচ্ছে নব্য যুক্তিবিজ্ঞানে সংশ্লেষক বচন বা বস্তুগত সংশ্লেষক বচন বা প্রাকল্পিক বচন। এই বচনের দুটো পার্ট, তাই এটি যৌগিক বচন। একটা হচ্ছে পূর্বগ, একটা হচ্ছে অনুগ। পূর্বগ কাকে বলবো না, প্রাকল্পিক বচনের যে অংশে মূল কন্ডিশন বা শর্তের উল্লেখ থাকে তাকে বলা হচ্ছে পূর্বগ, অ্যান্টিসিডেন্ট। আর যে অংশে মূল বক্তব্য বা সত্যের উল্লেখ থাকে তাকে বলা হচ্ছে অনুগ। যেমন যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তাহলে মেঘ করেটা হচ্ছে পূর্বগ, বৃষ্টি হবেটা হচ্ছে অনুগ। এই প্রাকল্পিক বচনের বা সংশ্লেষক বচনের সিম্বলটা হচ্ছে ইমপ্লাইস বা হর্ষ, HORSESHOE, হর্ষেস হো উচ্চারণ হর্ষ। এটার আবার এই যে সিম্বলটা বলছি ইমপ্লাইস, জাস্ট ওই অশ্ব ক্ষুরাকৃতি চুম্বকের মতন দেখতে যেটা, এই সিম্বলটার ক্ষেত্রে যে পূর্বগ আর অনুগ এটার গণ্ডগোল অনেক সময় হয়ে যায়। আমি যদি বলি যে বৃষ্টি হবে যদি মেঘ করে, তাহলে কোনটা আগে? বৃষ্টি হবে যদি মেঘ করে, আগে মেক করবে তারপর, তাই না? তাহলে ওইটা হচ্ছে পূর্বগ, পরে বলছি কিন্তু আমি। তাহলে অনেক সময় প্রশ্ন এরকম করতে পারে। আবার খেলা হবে যদি এবং কেবল যদি আবহাওয়া সুস্থ থাকে, আবহাওয়া পরিষ্কার থাকে। খেলা হবে যদি খেলা হবে কেবল যদি আবহাওয়া পরিষ্কার থাকে, তাহলে তখন কিন্তু পি প্লাস কিউটাই হবে। মানে খেলা হবার জন্য যদি পি নিই আর আবহাওয়া পরিষ্কার থাকার জন্য কিউ নিই, তাহলে পি প্লাস কিউ। খেলা হবে যদি আবহাওয়া পরিষ্কার থাকে, তখন কিন্তু আলাদা হয়ে যাবে। যদি সে না আসে তাহলে আমি যাব, তখন কেমন হবে? নট পি ইমপ্লাইজ কিউ। তাহলে এই সিম্বলগুলো আমাকে জানতে হবে। তাহলে এখানকার যে কানেকটিভস আছে, অর্থাৎ ইমপ্লিকেটিভ প্রপোজিশনের যে ইমপ্লাইজ আমরা বলছি বা হর্ষ বলছি, মানে যদি তবে, সেই যদি তবেটাকে কীভাবে প্রকাশ করা যাবে? পি যদি পি তবে কিউ, আমরা কি লিখব? পি ইমপ্লাইজ কিউ। কিউ যদি পি, পি ইমপ্লাইজ কিউ। তারপর হচ্ছে পি কেবল যদি কিউ, পি ইমপ্লাইজ কিউ। আবশ্যিক শর্ত যেটা, সেটা প্রাকল্পিক বচনের অনুগ হবে, আর যেটা পর্যাপ্ত শর্ত সেটা প্রাকল্পিক বচনের পূর্বগ হবে। এবার হচ্ছে এটাকে বলা হচ্ছে বস্তুগত সংশ্লেষক বচন। এই সংশ্লেষ আমরা অনেক সময় বলি না, শ্লেষ করি। রাজনৈতিক নেতারা অনেক সময় শ্লেষাত্মক বাক্য ব্যবহার করে না, ঠিক এটা হচ্ছে একটা শ্লেষাত্মক বাক্যের মতো। মানে এর অর্থটা হচ্ছে যে এখানে মানে এই যে বাক্যগুলো এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, তবে আমাদের যে অর্থটা মেনলি দেওয়া আছে সিলেবাসে, যেটা দেওয়া আছে বস্তুগত সংশ্লেষক বচন বা ম্যাটেরিয়াল ইমপ্লিকেটিভ প্রপোজিশন বা ইমপ্লিকেটিভ প্রপোজিশন বলতে পারি আমরা। এটার সংশ্লেষটা হচ্ছে এরকম যে এমন নয় যে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা, এটার মূল অর্থ। অর্থাৎ এমন যদি আমি একটা বাক্য বলি যে পাকিস্তান যদি ভারত আক্রমণ করে তাহলে হনুমান আমার মেসো, কোনো মিনিং আছে? অনুগটা পুরোটাই মিথ্যা, তাই না? অনুগটা পুরোটাই মিথ্যা। তাহলে ওইটাই হচ্ছে সংশ্লেষ, মানে বাস্তব, অর্থাৎ মানে কারণের দিক থেকে কোনো সংজ্ঞা নয় বা কোনো কার্যকারণ সম্পর্ক, মানে দুটো পূর্বক অনুগের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই বা কোনো সংজ্ঞাগত সম্পর্ক নেই বা কোনো কার্যকারণ সংজ্ঞাগত বা যৌক্তিক সম্পর্ক নেই। শুধু যৌক্তিক সম্পর্ক বলতে শুধু ওইটুকুই যে এমন নয় যে পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা, অর্থাৎ ওই একটাই কন্ডিশনে এই বচনটা মিথ্যা হবে। পূর্বগ সত্য আর অনুগ মিথ্যা হলে ইমপ্লিকেটিভ প্রপোজিশনে মিথ্যা হবে। এটাই হচ্ছে তার বস্তুগত সংশ্লেষের মূল অর্থ, অর্থাৎ একটা যে দুর্বল কানেকটিভ, সেটা দুর্বল অর্থটি নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স। ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্সটা কীরকম? এই বচনগুলো সাধারণ মানুষ কম ব্যবহার করি, আমরা লজিকে ব্যবহার করব।
যে খেলা হবে যদি এবং কেবল যদি বৃষ্টি না হয়, বা খেলা হবে যদি এবং কেবল যদি আবহাওয়া পরিষ্কার থাকে। তাহলে যদি এবং কেবল যদি, ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে যে যৌগিক বচন এমন যার উপাদান বচন দুটি যদি এবং কেবল যদি বা এর একার্থক শব্দযোজক দ্বারা যুক্ত হয়, তাহলে সেই যৌগিক বচনকে বলা হবে দ্বিপ্রাকল্পিক বচন বা বস্তুগত সমমান বচন, ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স। তাহলে এই বচনটার বিষয়টা হচ্ছে যে যদি এবং কেবল যদি, পি ইফ অ্যান্ড অনলি কিউ, তখন আমরা লিখব পি ইকুইভ্যালেন্স কিউ। এর সিম্বলটা হচ্ছে ট্রিপল বার, মানে আমরা সমানে দুটো দাগ দিই, তাহলে এখানে হবে তিনটে দাগ, এটাকে বলা হচ্ছে ট্রিপল বার বা ত্রিবলী রেখ। নেক্সট হচ্ছে নেগেশন বা নিষেধমূলক বচন বা নিষেধক বচন। সেটা আবার কীরকম না, মূল বচনকে অস্বীকার করে যে বচন গঠন করা হয়। মূল বচন ছিল হরি পরিশ্রমী, তাকে আমি অস্বীকার করলাম হরি পরিশ্রমী নয়। বা মূল বচন ছিল টেবিলটা বাদামি, তাকে আমি অস্বীকার করলাম এমন নয় যে টেবিলটা বাদামি। দুরকমভাবে করা যায়, প্রথমে করা যায়, শেষেও করা যায়, মানে বাক্য দিয়ে। যখন আমি সিম্বল ব্যবহার করব তখন কিন্তু সেই সিম্বলটার হচ্ছে, এটার সিম্বল হচ্ছে নেগেশন বা কার্ল বা টিল্ড, জাস্ট ঢেউয়ের মতো, মানে কার্ল হিয়ার যেমন বলি আমরা কুকুরানো ছিল, সেরকম এটার সিম্বলটা এরকম। তাই বাংলায় নিষেধক বচনের যোজক হিসাবে নয়, নি, না, এমন নয় যে ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। এইটা হচ্ছে নব্য যুক্তিবিজ্ঞানে এটাকে বলছি আমরা কানেকটিভস বলছি না, যদিও প্রথমে কানেকটিভস বলা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে এটা অপারেটর। কী করবে না, পরিচালক করছে। এই কানেকটিভসটা এমন একটা কানেকটিভস যেটা মানে অন্যান্য কানেকটিভসগুলো হচ্ছে দুজনকে যুক্ত করবে, এ শুধু একজনকে যুক্ত করবে। আমি যখন বলছি এমন নয়, ধরুন পি, এটা একটা বচন, বচনের আকার, তাহলে নট পি যখন লিখছি তখন সেটা হচ্ছে কানেকটিভস হয়ে যাচ্ছে। তো এইটা পি নেগেশন ব্যবহার করতে পারবো না। আমরা বলি কি এরকম যে পি লিখলাম যে পি নেগেশন, এরকম বলতে পারবো না। নেগেশন পি লিখতে পারবো। তাহলে পি নেগেশনটা কোনো দুজনকে যুক্ত করতে পারছে না। যেমন পি ভেল কিউ, পি ডট কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি ইকুইভ্যালেন্স কিউ, এগুলো দুজনকে যুক্ত করছে, অর্থাৎ মধ্যেখানে কানেকটিভসটা বসছে, সেই জন্য তাকে বলা হচ্ছে কানেকটিভস বা প্রভিশন কানেকটিভস। এটাকে সেই কারণে বলা আছে, এটা কানেকটিভস বলা আছে না, এটাকে বলা হচ্ছে অপারেটর, অর্থাৎ সে প্রথমেই ব্যবহার করা হবে। নট পি থাকবে কিন্তু পি নটের কোনো অর্থ থাকবে না। নট পিটা অর্থযুক্ত, পি নট অর্থহীন। এই জন্য এটাকে বলা হচ্ছে লজিক্যাল কানেকটিভস বা যৌক্তিক ধ্রুবক, ধ্রুবক বলা আছে। কিছু কিছু টার্মস আছে আমাদের জানতে হবে সেগুলো, ধ্রুবকটা কি, গ্রাহকটা কি, মানে ধ্রুবকের আরও অনেক অর্থ আছে। গ্রাহক বলতে আমরা কী বুঝবো, বা বচন গ্রাহক বলতে কী বুঝবো, যোজক বলতে কী বুঝবো, বা শব্দযোজক বলতে কী বুঝবো, একই অর্থ। যোজক বলছি কাকে না, যে শব্দ, যে যৌগিক বচনের আণবিক অংশগুলো বা উপাদান বচনগুলো যে শব্দ বা শব্দ সমষ্টির দ্বারা পরস্পরের সাথে যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে যোজক বা বচন যোজক, কানেকটিভস বা প্রপোজিশন কানেকটিভস। যেমন বাংলায় হচ্ছে এবং, অথবা, কিংবা, না হলে, নয়তো, পক্ষান্তরে, এগুলো যোজক হিসেবে ব্যবহার করা হয়। আর সিম্বলে ব্যবহার করছি ডট, ভেল, ইমপ্লাইজ, ইকুইভ্যালেন্স বা ট্রিপল বার, নেগেশন। তাহলে যোজক মানে হচ্ছে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে বা আণবিক বচনগুলিকে যে শব্দ বা শব্দ সমষ্টির দ্বারা পরস্পরের সাথে যুক্ত করে তাকে বলা হচ্ছে যোজক। গ্রাহক কাকে বললাম, আগে একবার বললাম, গ্রাহক যে প্রতীক যে বচনকে গ্রহণ করতে পারবে তাকেই বলা হচ্ছে গ্রাহক বা গ্রাহক প্রতীক। ঠিক আছে, যেমন পি একটা গ্রাহক প্রতীক, কিউ একটা গ্রাহক প্রতীক, আর একটা গ্রাহক প্রতীক, পি কিউ আর, এগুলো হচ্ছে কিন্তু সবগুলোই স্মল পি কিউ আর। আবার আমি যখন বলছি রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান, আর অ্যান্ড এস বলছি, আর অ্যান্ড এস, রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, তখন কিন্তু আর অ্যান্ড এসটা হচ্ছে বর্ণ প্রতীক, ওই বর্ণের জন্য নিলাম আমি। তাহলে বর্ণ প্রতীক একটা আর গ্রাহক প্রতীক দুটো কিন্তু এক নয়। পি কিউ আর এগুলো গ্রাহক প্রতীক, এগুলো যে কোনো বচনকে গ্রহণ করতে পারবে। আর এস পি মানে সাবজেক্ট প্রেডিকেট, এস পি, ক্যাপিটাল এস ক্যাপিটাল পি, ওইগুলো কিন্তু পদের প্রতীক। আর স্মল পি কিউ আর এগুলো হচ্ছে গ্রাহক প্রতীক, মানে বচনকে গ্রহণ করতে পারবে। নেক্সট হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কাকে বলা হবে? ধ্রুবক
যে একটা বচন বা যুক্তির আকার দেখাতে গেলে যে প্রতীকগুলো অবিকৃত রাখতে হয়, যেগুলো চেঞ্জ হবে না, সেগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। যেমন কোনগুলো? যে বচন বা যুক্তির আকার যখন দেখাতে হবে, যেমন রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, যখন আমরা বাংলায় লিখছি রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, আমি যখন আকারে লিখছি তখন P.Q লিখছি, তাহলে ওই ডটটা হচ্ছে চেঞ্জ হবে না। আবার ঝড় হবে অথবা বৃষ্টি হবে, তা আমি যখন সিম্বল লিখছি P.Q, ভেলটা হচ্ছে ধ্রুবক। আবার যখন আমি লিখছি যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, ইমপ্লাইজ লিখছি P.Q, তাহলে ওটা হচ্ছে ইমপ্লাইজ। তাহলে ওই যে বচন যোজকটা বাক্যের ক্ষেত্রে, যখন বচনের ক্ষেত্রে লিখছি তখন সেটা হচ্ছে ভাষা দিয়ে যখন লিখছি তখন সেটা হচ্ছে যোজক। আবার যখন বচন বা যুক্তির আকার দেখাচ্ছি তখন সেটাই হচ্ছে ধ্রুবক। তাহলে একই জিনিস যখন আমি ভাষা দিয়ে লিখছি তখন যোজক, আর যখন আমি সিম্বলে লিখছি তখন তার নাম হচ্ছে ধ্রুবক। নেক্সট হচ্ছে যে চ্যাপ্টারগুলো পরবর্তীকালে দেওয়া হয়েছে, এই যে সত্যাপেক্ষ বচন, যৌগিক বচনে পরে আসছে সত্যাপেক্ষ বচন। সত্যাপেক্ষ বচনটা কীরকম? খুব সহজ। সত্যাপেক্ষ বচন হচ্ছে যৌগিক বচন এমন যার আণবিক অঙ্গের সত্যমূল্য দেওয়া থাকলে বা জানা থাকলে তার পরিপ্রেক্ষিতে সমগ্র যৌগিক বচনটির সত্যমূল্য ইউনিকলি ডিটারমাইন করা যাবে, মানে সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যাবে, তাকে বলা হচ্ছে সত্যাপেক্ষ বচন। সেটা আবার কীরকম? যে রাম বুদ্ধিমান আমি জানি, সত্য। শ্যাম বুদ্ধিমান জানি, সত্য। তাহলে টোটাল বচনটা কী হবে? সত্যই হবে। রাম বুদ্ধিমান সত্য, শ্যাম বুদ্ধিমান এটা কিন্তু সত্য নয়, তাহলে টোটাল বচনে কী হবে? মিথ্যা। রাম বুদ্ধিমান এটা সত্য নয়, শ্যাম বুদ্ধিমান এটা সত্য, তাহলে টোটাল বচনে কী হবে? রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, তখনও মিথ্যা। রাম বুদ্ধিমান এটাও মিথ্যা এবং শ্যাম বুদ্ধিমান এই অংশটাও মিথ্যা, তাহলে টোটালটা কী হবে? মিথ্যা। তাহলে এবং এর ক্ষেত্রে দুটোকেই সত্য হতে হবে, তবেই কখনো সত্য হবে। একটা মিথ্যা হয়ে গেলে মিথ্যা হয়ে যাবে। তাহলে যে যৌগিক বচন এমন যার উপাদান বচনগুলির বা অঙ্গ বচনগুলির সত্যমূল্য জানা থাকলে পরে সমগ্র যৌগিক বচনটির সত্যমূল্য সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়, তাকে বলা হয় সত্যাপেক্ষ বচন। এই সত্যাপেক্ষ বচন একমাত্র যৌগিক বচনই হতে পারবে, সরল বচন সত্যাপেক্ষ হতে পারবে না। তার কারণ কি? সরল বচন তো একটাই আণবিক মূল্য। সরল বচনে রাম বুদ্ধিমান এটা সত্য হয়, তাহলে তার পরিপ্রেক্ষিতে আর তো কিছু হবে না, সে সত্যই থাকে, সবসময় সত্য হচ্ছে। তাহলে আমি যখন বলছি একটার পরিপ্রেক্ষিতে যখন আরেকটা যখন জানা যাচ্ছে, যখন অঙ্কে ব্যবহার করা হয় যে 2x + 3y = 5, তাহলে বা x + 3y = 5, তাহলে এক্সের মানটাকে জানতে গেলে ওয়াইয়ের অপেক্ষা করতে হবে, তাই তাকে বলা হচ্ছে অপেক্ষক। সেরকম এখানে ওই যৌগিক বচনগুলোর মানগুলো জানতে গেলে কার অপেক্ষা করতে হবে? অঙ্গ বচনগুলির অপেক্ষা করতে হবে, তাই তাকে বলা হচ্ছে অপেক্ষক। তার থেকে আসছে সত্যাপেক্ষক। এই অপেক্ষকের ধারণা এসছে গণিত থেকে। আমরা নব্য যুক্তি বিজ্ঞানে সত্যাপেক্ষক কথাটা ব্যবহার করছি। সত্যাপেক্ষক সেই যৌগিক বচনগুলো হচ্ছে সত্যাপেক্ষ বচন। তাহলে যতগুলো যৌগিক বচন আছে সবই সত্যাপেক্ষ বচন। এবার অসত্যাপেক্ষ বচন কাকে বলা হবে? যে যৌগিক বচন এমন, খুব মজার, যে যৌগিক বচন এমন যার অঙ্গের সত্যমূল্য জানা আছে তবুও কিন্তু টোটাল বচনটার সত্যমূল্য সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যাচ্ছে না, তাকে বলে অসত্যাপেক্ষ বচন। যেমন ধরুন, হরি ক্যান্সারে ভুগছিল, সত্য কথা। হরি আত্মহত্যা করেছে, এটাও সত্য কথা। কিন্তু ওই ক্যান্সারে ভুগছিল বলে কি আত্মহত্যা করেছে? না, হতে পারে। কোন একটা ছাত্র পরীক্ষায় ফেল করেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, ফেল করেছে সত্য কথা, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, সেটাও সত্য কথা। কিন্তু ওই কারণে যে বেরিয়ে গেছে তা তো সত্য নয়। তাহলে এটাকে বলা হচ্ছে অসত্যাপেক্ষ বচন। অনেক কারণ থাকতে পারে, ওই কারণের জন্য যে বেরিয়ে গেছে বলা যাচ্ছে না, তাহলে কোনো ইউনিকলি ডিটারমাইন করা যাচ্ছে না, তখন সেটা হচ্ছে অসত্যাপেক্ষ বচন। তো নবযুক্তিবিজ্ঞানের কাজ কারবারটা হচ্ছে সবগুলি সত্যাপেক্ষ বচনকে সম্বন্ধে। এবার হচ্ছে সত্যাপেক্ষ যুক্তি। সত্যাপেক্ষ বচন কত প্রকার? না, সত্যাপেক্ষ বচন যেগুলো আমরা বললাম, সংযোগী বচন একটা সত্যাপেক্ষ বচন, বৈকল্পিক বচন একটা সত্যাপেক্ষ বচন, নিষেধক বচন একটা সত্যাপেক্ষ বচন, সংশ্লেষক বচন একটা সত্যাপেক্ষ বচন, আর বাস্তব সমমান বচন বা দ্বিপ্রাকল্পিক বচনও একটা সত্যাপেক্ষ বচন। সত্যাপেক্ষ বচনগুলো হচ্ছে 5 প্রকারের। নেক্সট হচ্ছে যে কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, সত্যাপেক্ষ যুক্তি।
তো যুক্তিটা আমাদের সিলেবাসে দেওয়া হয়নি, সত্যাপেক্ষ যুক্তিটা দেওয়া হয়নি, তবুও বলে দিচ্ছি যে যুক্তির অন্তত একটা বচন সত্যাপেক্ষ বচন, তাকেই বলা হচ্ছে সত্যাপেক্ষ যুক্তি। তাহলে সত্যাপেক্ষ যুক্তির একটা বচন যদি সত্যাপেক্ষ বচন দিয়ে গঠিত হয় তাহলে তাকে বলবে যুক্তি। তাহলে যুক্তি কাকে বলবো? না, যুক্তি হচ্ছে বাক্য সমষ্টি, কিন্তু যে কোনো বাক্য সমষ্টি যুক্তি নয়। যেমন আমি যদি বলি আমি সকালে উঠলাম, তারপরে একটু বাইরে গেলাম, মর্নিং ওয়াক করলাম, বাজারে গেলাম, যুক্তি নয়। প্রত্যেকটা যুক্তিতে দুটো অংশ থাকবে, একটা যে যুক্তি বাক্য, একটা যে সিদ্ধান্ত। কোনো কিছু যে বাক্যের সাহায্যে কোনো কিছুর সত্যতা বা মিথ্যাত্ব প্রমাণিত হবে, তখন সেই বাক্যগুলোকে টোটালটাকে বলা হয় যুক্তি। রাম যদি মানুষ হয় আর রাম যদি বিজ্ঞানী হয়, এই সকল মানুষ যদি মরণশীল হয়, রাম যদি মানুষ হয় তাহলে রাম কী হবে? মরণশীল হবে। সকল মানুষ যদি বিজ্ঞানী হয়, এক্স যদি মানুষ হয় তাহলে এক্সটা কী হবে? বিজ্ঞানী হবে। এটা প্রমাণিত হচ্ছে। বা যেখানে দূরে কোথাও ধোঁয়া দেখতে পাচ্ছি, তাহলে আমরা কী বলবো? যে সেখানে নিশ্চয়ই আগুন আছে। না, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, ওখানে ধোঁয়া দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই ওখানে আগুন আছে। এটা হচ্ছে সত্য, এটা যুক্তি। তাহলে যুক্তি মানে হচ্ছে এক বা একের অধিক বচন দ্বারা সমর্থিত হয়ে তাকে ভিত্তি করে যদি অন্য একটি বচন পাওয়া যায়, তাহলে সেই বচনগুলোকে একত্রে বলা হবে যুক্তি। আমরা জানলাম সত্যাপেক্ষক বচন, অসত্যাপেক্ষক বচন কি সেটা আলাদাভাবে একদম পরিষ্কারভাবে স্যার বললেন। এই অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসে? এখানে প্রচুর প্রশ্ন হতে পারে, একটু প্রশ্নের কোনো লিমিটেশন নেই। নিয়ে আলোচনা করবে কি ধরনের আসতে পারে? প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন রকম। সংযোগী বচন কাকে বলে? সংযোগী বচনের সিম্বল কি? 2 নম্বরের। হ্যাঁ, 2 নম্বরের, সবগুলি 2 নম্বরের। 1 নম্বর হতে পারে 2+1 বা 1+1 হতে পারে, যে সংযোগী বচনের সিম্বলটা কি? ডট। বা একটা বাক্য দিল, রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান, প্রতীকে প্রকাশ করো, 1 নম্বর। বা বৈকল্পিক বচন কাকে বলে? বৈকল্পিক বচনের একটা বাক্য দিলে ঝড় হবে অথবা বৃষ্টি হবে, তার প্রতীকে প্রকাশ করো। বা যেখানে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে নিষেধ যে করছি আমরা, বললাম যে নিষেধটা, নেগেশনটা পরে হবে না, আগে করতে হবে। মানে পি নেগেশন তার মিনিংলেস, নট পিটা হচ্ছে মিনিংফুল। এবার হচ্ছে যে আমি যখন দুজনকে নেগেট করবো তখন কী করে করব? এমন তো হতে পারে দুজনকে নেগেট করব, এমন নয় যে রাম এবং শ্যাম উভয়ই নির্বাচিত। তখন হবে প্রথমে নেগেশন, সে দুটোকে ব্র্যাকেটে রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে রেখে ভেতরে যে কানেক্টিভস ব্যবহার হবে, এমন নয় যে রাম এবং শ্যাম, তাহলে ইট ইজ নট দ্য কেস দ্যাট, মানে নেগেশন ফার্স্ট ব্র্যাকেট শুরু, পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজড। আবার দুজনের কেউ নয়, তার মিনিংটা আলাদা। দুজনের কেউ নয়, রামও নয় শ্যামও নয়, তখন হবে নট পি ডট নট এস বা নট আর ডট নট এস। আবার যখন বলছি এমন নয় যে ঝড় হবে অথবা বৃষ্টি হবে, তখন কীরকম হবে? নেগেশন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঝড় হবে জন্য নিলাম পি, তাহলে পি ভেল, অথবার জন্য ভেল, আর বৃষ্টি হবে যেন কিউ। বোঝা গেল? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন, সংযোগী বচন কাকে বলে, তার সিম্বল কি? একটা বাক্য দিল, তাকে প্রতীকে প্রকাশ করতে হবে। বৈকল্পিক বচন কাকে বলে, 2 নম্বর, তার সিম্বলটা কি? তারপর হচ্ছে বৈকল্পিক বচন কত প্রকার? বিসংবাদী বিকল্প কাকে বলে, বা বিসংবাদী বিকল্পের অন্য নামটা কি, সেটা অনেক সময় 1 নম্বর প্রশ্ন দিতে পারে। বা সবল অর্থে বৈকল্পিক বচন কাকে বলে, 2 নম্বর। একই জিনিস, কিন্তু একই জিনিসের একটা প্রশ্নকে বিভিন্নভাবে ঘোরাতে পারে। তাহলে বৈকল্পিক বচন থেকে আমার আসতে পারে বৈকল্পিক বচন কাকে বলে, একটা উদাহরণ দাও। বৈকল্পিক বচন একটা বাক্য দিল, সেটা সিম্বলে প্রকাশ করতে হবে। তাছাড়া আসতে পারে বিসংবাদী বিকল্প কাকে বলে, বা বিসংবাদী অথবা কাকে বলে, বা সবল অর্থে বৈকল্পিক বচন কাকে বলে। তারপর হচ্ছে ওই সংশ্লেষক বচন কাকে বলে, সংশ্লেষক বচনের সিম্বলটা কি, বা ওই যদি তবেকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, তাহলে সেই প্রকাশগুলোর ভঙ্গিমাটা চেঞ্জ করতে পারে। যেমন আমি বলতে পারি যে আমি বাইরে যাব যদি বৃষ্টি না হয়, তাহলে সিম্বলটা কীরকম হবে? আমি বাইরে যাব যদি বৃষ্টি না হয়, তাহলে যদি বৃষ্টি না হয় সেটা কিন্তু আগে, ওটা কন্ডিশন। তাহলে নট পি ইমপ্লাইজ কিউ। যদি বৃষ্টি না হয় মানে বৃষ্টি হয়ের জন্য আমি নিলাম পি, আর বাইরে যাওয়ার জন্য নিলাম কিউ, তাহলে নট পি ইমপ্লাইজ কিউ। তাহলে সেরকম এরকম ঘোরাতে পারে যে আমি বাইরে যাব কেবল যদি বৃষ্টি হয়, তখন কিন্তু আর ঘুরবে না, চেঞ্জ হবে না। বা যদি বললাম
যে আমার বাইরে যাবার পর্যাপ্ত শর্ত হলেও বৃষ্টি না হওয়া, তাহলে পর্যাপ্ত শর্ত যেটা সেটা পূর্বগ হবে, তাহলে বৃষ্টি না হওয়াটা হচ্ছে পূর্বগ, ওইটা হবে পর্যাপ্ত শর্ত, বাইরে যাওয়াটা হচ্ছে অনুগ হবে, তাহলে হবে নট পি ইমপ্লাইজ কিউ হবে। সেরকম আবশ্যিক শর্তটা অনুগ হবে, পর্যাপ্ত শর্তটা পূর্বগ হবে। অর্থাৎ বিভিন্নভাবে বাক্যগুলোকে আমরা যদি চেঞ্জ করি তাহলে ওই ইমপ্লাইজ মানে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে সংশ্লেষ কেন বলা হয়, এর মিনিমাম অর্থটা কি। বস্তুগত সংশ্লেষ বলতে কি বুঝি? সংশ্লেষ বলতে ওইরকম আমরা বলি যে তির্যকভাবে যে কথাগুলো বলি, একটা শ্লেষ থাকে, উক্তির মধ্যে একটা শ্লেষ থাকে, যে অনেক সময় রাজনৈতিক নেতারা শ্লেষাত্মক ভঙ্গিতে কথা বলে, যে ওদের সব কিছু দিলেন বলে না, যাই হোক সেরকম শ্লেষটার অর্থ হচ্ছে যে একটা উদাহরণ দিলাম, যে আমি যদি বলি হিমালয় পর্বত যদি আমার বাড়ির উচ্চতা, আমার বাড়ির কি বলবো চূড়া হয়, তাহলে প্রশান্ত মহাসাগর আমার বাড়ির কুয়ো, কোনো মিনিং আছে? এটা হচ্ছে একটা ধরো শ্লেষ বললাম আমি। বা যদি ওইরকম বললাম যে কোনো একটা রাজনৈতিক নেতার নাম করে বললাম যে সে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে আমার বাড়ির কুকুরটা আছে আমার চাকর, মানে অনুগ পাঠটা যে পুরো মিথ্যা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা হচ্ছে শ্লেষ। তো এই শ্লেষটার মিনিমাম অর্থ হচ্ছে এমন নয় যে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা। এখান থেকে আসতে পারে তাহলে ওই সংশ্লেষ বচন কাকে বলে, তারপর আসতে পারে পূর্বগ কাকে বলে, অনুগ কাকে বলে, বা একটা বাক্য দিল ঘুরিয়ে দিল যে বলে এর পূর্বগ কোথায় অনুগ কোথায়, কোনটা পূর্বগ পাঠ কোনটা অনুগ পাঠ। তাহলে পূর্বগ মানে হচ্ছে যেখানে মূল কন্ডিশনে উল্লেখ থাকে, বা যদির পরবর্তী অংশ হচ্ছে পূর্বগ তাহলে পরবর্তী অংশ হচ্ছে অনুগ, বা যে অংশে প্রাকলিক বচনে যে অংশে মূল সত্যের উল্লেখ থাকে, সত্য ট্রুথ, মূল বক্তব্য বা সত্যের উল্লেখ থাকে তাকে বলা হচ্ছে অনুগ, আর যে অংশে মূল কন্ডিশন বা শর্তের উল্লেখ থাকে তাকে বলা হচ্ছে পূর্বগ। এটার ভালো নাম হচ্ছে পূর্বকল্প অ্যান্টিসিডেন্ট, আর ওটার ভালো নাম হচ্ছে অনুকল্প বা কনসিকোয়েন্ট। তারপরে আসতে পারে যে বাস্তব সমমান বচন কাকে বলে, বাস্তব সমমান বচনের সিম্বল কি, বা দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে, একই জিনিস একই অ্যান্সার, দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে তার সিম্বলটা কি। তারপর আসতে পারে আরেকটা জিনিস পরবর্তী, যেটা যে চ্যাপ্টারগুলো এখানে গন্ডগোল করেছে, মানে এইটার সঙ্গে সঙ্গে আমার ট্রুথ টেবিলটা প্রয়োজন আর কি। এইটার ধারণা মানেই হচ্ছে ট্রুথ টেবিল, সত্য সারণী, মানে এইগুলো আমি সত্য সারণী হিসেবে জানবো, বচনগুলো সত্য মূল্যটা কখন সত্য হচ্ছে, পি ইমপ্লাস কিউ কখন সত্য হচ্ছে কখন মিথ্যা হচ্ছে, পি ডট কিউ কখন সত্য হচ্ছে কখন মিথ্যা হচ্ছে, এটার পরেই জানবো না। এটা পরে কী করে দিয়েছে, ভেন ডায়াগ্রামকে ভরে দিয়েছে, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা, তারপরে ভেন চিত্র, তারপরে ট্রুথ টেবিলকে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন গন্ডগোলটা। তাহলে আমি বললাম অ শিখলাম, দিয়ে 1 2 শিখলাম, তারপরে আমি ক খ শিখবো, তাহলে অ শেখার পরেই তো আমি ক খ শিখবো। তাহলে ও শেখালাম, দিয়ে 1 2 শেখালাম, তাহলে আমার নিয়ম হচ্ছে অ শেখানোর পরে আমার ক খটিকে শেখানো, কিন্তু সেখানে ওই 1 2 ভরে দিয়ে তাহলে একটা বিসদৃশ্য হয়ে গেল না। আর একটা হচ্ছে যে যখনই আমি নিরপেক্ষ বচন পড়ব, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা পড়ব, আমাকে তো বাক্য দেবে, আমাকে তো বচনে প্রকাশ করতে হবে। বাক্যের সঙ্গে বচনের অনেক পার্থক্য আছে, বাক্য থেকে বচনে প্রকাশ করার সাধারণ নিয়ম আছে, কোন কোন শব্দ থাকলে কী বচন হবে সেগুলো হচ্ছে বিরাট একটা ফ্যাক্টর আছে। যেমন যেসব বাক্যে সকল সর্বদা প্রত্যেকে যে কোনো মাত্রায় অবশ্যই নিশ্চয় সমগ্র সহ হতে একান্তভাবে অনিবার্যভাবে নিহত সম্পূর্ণ হবে, যেসব প্রভৃতি শব্দ থেকে কোনো নাস্য কোনো ইঙ্গিত না থাকে, তাহলে সেই সব বাক্য এবচন হবে। আর এইসব শব্দের সঙ্গে কোনো নাস্য ইঙ্গিত না থাকে তাহলে সেসব বাক্য অবচন হবে। যেমন যে কেউ এখানে আসতে পারে, তাহলে সকল মানুষ হয় এমন যারা এখানে আসতে পারে, যে কেউ এখানে আসতে পারে না, কোনো কোনো মানুষ নয় এমন যারা এখানে আসতে পারে। সকলে এখানে পড়ার যোগ্য, তাহলে সকল ছাত্র এখানে পড়ার যোগ্য, কিন্তু সকলে এখানে পড়ার যোগ্য নয়, তাহলে কোনো কোনো ছাত্র না এখানে পড়ার যোগ্য। তাহলে এইগুলো যদি না জানি তাহলে তো কোনো ভুল হয়ে যাবে। নিরপেক্ষ বচনে আমি তো ভেন চরিত্রের নিরপেক্ষ বচনে ব্যাখ্যা দিতে পারবো না, তাহলে এইগুলো তো আমাকে শিখেছে সেকেন্ড সেমিস্টারে, তাহলে আমি এখানে 4th সেমিস্টারে শিখবো কী করে? ওইগুলো শিখতে গেলে তো আমি বললাম যে কেটে কেটে একটা জায়গা থেকে যাচ্ছি যখন অনেক সময় লেগে যাবে, তাহলে এখানে তো আমার অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা এত ভালো করে যখন বচনটা জানলাম, এবার সত্য সারণীটা জানি, তাহলে সত্য সারণীটা পরীক্ষার হলে সত্য সারণী পরীক্ষার হল আর বাড়ির হল দুটোতেই কোনো টেনশন নেবার কোনো কারণ নেই, খুবই সহজ। সত্য সারণী হচ্ছে একটা টেকনিক, ইংরেজিতে বলা হচ্ছে ট্রুথ টেবিল, সত্য সারণী। সেই সত্য সারণী জানতে গেলে আমাকে জানতে হবে সত্য মূল্য। বচন মাত্রই, নব্য যুক্তিবিজ্ঞানে বলা আছে বচন মাত্রই সত্য হবে অথবা মিথ্যা হবে। শুধু নব্য যুক্তিবিজ্ঞানে, সব যুক্তিবিজ্ঞানে বলা আছে বচন মাত্রই সত্য হবে অথবা মিথ্যা হবে। যেমন আমি যদি বলি যে সকল মানুষ হয় শিক্ষিত, মিথ্যা। সকল বিজ্ঞানী হয় মানুষ, সত্য।
জল হয় এমন তরল পদার্থ যে উপরের দিকে ধাবিত হয়, মিথ্যা। ব্যাকরণ দিক থেকে সব ঠিক, ব্যাকরণ দিক থেকে কোনো ভুল নেই। তাহলে ওইটা দেখবে গ্রামার, মানে ব্যাকরণগত কোনো অসঙ্গতি আছে কি না, সেই জন্যে 5-6-এ দেওয়া হয় বাক্যটি শুদ্ধ করে লেখো। কিন্তু আমরা এখানে বাক্যটি শুদ্ধ করে লিখবো না, আমরা বচনটাকে শুদ্ধ করে লিখবো। তাহলে বচনের উপর জোর দিতে হবে। আমি বললাম যে লজিকের মেন প্রবলেম হচ্ছে বচনটাই হচ্ছে মেন। বচন মানে লজিকের ভাষা হচ্ছে বচন। বচন শেখা হয়ে গেল তো লজিক শেখা হয়ে গেল, অর্ধেক শেখা হয়ে গেল। আর যে বচন শিখবে না তার পক্ষে লজিক শেখা কোনো দিনই সম্ভব নয়। মানে এটা আমার বক্তব্য, কিন্তু জানি না অন্য কোনো মাস্টারমশাই কী বলবে কিনা জানি না, কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি আর কি। স্যার, নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা। হ্যাঁ, আর যেটা বলতে যাচ্ছিলাম বচন, তাহলে বচন বললাম যে বাক্যের সঙ্গে বচনের যেগুলো সিলেবাসে দেওয়া নেই সেটা বলে দিচ্ছি একটু। বাক্য আর বচনটা কি না, মিলটা হচ্ছে কি, বাক্যের সাহায্যে আমরা আমাদের মনের ভাবটাকে ব্যক্ত করি, বচনের সাহায্যে আমরা আমাদের মনের ভাবটাকে ব্যক্ত করি। কিন্তু এই দুটো বিষয়ে মিল থাকলে পরে বাক্য এবং বচনের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য আছে। সব শিক্ষকই ছাত্র, কিন্তু সব ছাত্রই শিক্ষক নয়। সব মহিরুও চারা গাছ, কিন্তু সব চারা গাছই মহিরুও নয়। সেরকম সব বচনই বাক্য, মানে তর্কবিদ্যার সম্মত সব বচনই ব্যাকরণ সম্মত বাক্য, কিন্তু ব্যাকরণ সম্মত সব বাক্যই তর্কবিদ্যার সম্মত বচন নয়। তাহলে এখান থেকে পরিষ্কার ব্যাপারটা বোঝা যাচ্ছে। একটা বচনকে বচন হতে গেলে বাক্যের মাধ্যমে প্রকাশিত হতে হয়, তাই অনায়াসে বলা যায় সব বচনই বাক্য। কিন্তু ব্যাকরণে এমন অনেক বাক্য আছে যেগুলো আদর্শ তর্কবিদ্যা সম্মত বচনে প্রকাশ করা যায় না, তাই বলে যায় সব বাক্যই বচন। আমি যদি বলি তোমার নাম কি, এটা অ্যাকচুয়ালি তর্কবিদ্যা সম্মত বচনে প্রকাশ করা যাবে না। গায়ের জোরে প্রকাশ করলে হবে তোমার নাম হয় আমার জিজ্ঞাসা, বা দরজারি বন্ধ করো আদেশমূলক বাক্য। কি ভয়ানক ঠান্ডা, আবেগসূচক বাক্য। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ইচ্ছাসূচক বাক্য, এগুলো নেহাতি বাক্য। তাহলে এগুলো বচনে প্রকাশ করা যাবে না। তাহলে আমি তো বলতে পারি সব বাক্যই বচন নয়। একটা বচনের মিনিমাম 3টে অংশ থাকবে: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। আদর্শ তর্কবিদ্যা সম্বন্ধ বচনের 4টে অংশ থাকবে: পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয়। বাক্যের ক্ষেত্রে এই 4টে অংশের যে কোনো একটা অংশ, 2টো অংশ, 3টে অংশ নাও থাকতে পারে। আমি বললাম ধন্যবাদ, বাক্য। সকালে কাউকে দেখলাম দিয়ে বললাম সুপ্রভাত, বাক্য। নমস্কার, বাক্য। কিন্তু বচন নয়। তাহলে আমি যখন বলছি প্লেটো হন একজন দার্শনিক, বচন। এর পরিমাণকটা দরকার নেই, তার কারণ হচ্ছে প্লেটো তো পৃথিবীতে একজনই। আবার যখন বলছি সকল দার্শনিক হয় গভীর চিন্তাবিদ, তখন তার একটা পরিমাণক আছে, সকলটা হচ্ছে পরিমাণক, দার্শনিকটা হচ্ছে উদ্দেশ্যপদ, হয়টা হচ্ছে সংযোজক, আর গভীর চিন্তাবিদ হচ্ছে বিধেয়পদ। তাহলে একটা বাক্য 2টো পদ নিয়ে গঠিত হবে। একটা বচন 2টো পদ নিয়ে গঠিত হবে, আর একটা বাক্য একাধিক শব্দ নিয়ে গঠিত হবে। যেমন ধরুন গোপাল বড়ই সুবোধ বালক, এটা বাক্য। আর আমি যখন বলছি যে প্লেটো হন একজন দার্শনিক, বা সে হয় ধনী, বা সে হয় শিক্ষিত, বা কোনো কোনো মানুষ হয় শিক্ষিত, বা কোনো কোনো ফুল হয় লাল, সেগুলো হচ্ছে প্রত্যেকটাই বচন। বচনে গুণ এবং পরিমাণ স্পষ্ট উল্লেখ করা থাকবে, বাক্যে গুণ পরিমাণ স্পষ্ট উল্লেখ করা থাকবে না। আমি যখন বলছি মানুষ শিক্ষিত, বাক্য। গুণ পরিমাণ মানে কতগুলো মানুষ শিক্ষিত বলে দেওয়া হচ্ছে না। হয় শিক্ষিত না নয় শিক্ষিত সেটাও বলছি না, বলছি মানুষ হয় শিক্ষিত। আমি যখন বলছি কোনো কোনো মানুষ হয় শিক্ষিত, তখন সেটা হচ্ছে বচন। বোঝা যাচ্ছে? তাহলে একটা বচনকে আমরা বলবো যে একটা বচনকে সত্য বা মিথ্যা বলা হবে, কিন্তু একটা বাক্যের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্নই আসবে না। যেমন আমি যখন বলছি যে সকল মানুষ হয় মরণশীল জীব, সত্য কথা। সকল মানুষ হয় কবি, মিথ্যা কথা। বলা যাবে, এটা সত্য মিথ্যা বলা যাবে। কিন্তু গোপাল বড়ই সুবোধ বালক, বা সে বাজারে গেল, আমি কি সত্য কি মিথ্যা কি বোঝা যাবে? সেখানে বলতে পারি সে বাজারে গেলি, ব্যাকরণে ভুল। আমি বাজারে যাব, ব্যাকরণ ঠিক। আমি বাজারে যাবি, ব্যাকরণে ভুল। তাহলে ওখানে শুদ্ধ অশুদ্ধ। তাহলে বচনের ক্ষেত্রে সত্য মিথ্যা। আর এই বচনের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা হবে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে, বা বাস্তবের সঙ্গে সঙ্গতি রক্ষা করে। আর বাক্যের শুদ্ধতা নির্ণয় করবে ব্যাকরণ। বচনে বাক্যের সময় অনেক সময় ছন্দ থাকতে পারে, আবেগ থাকতে পারে, অলঙ্কার থাকতে পারে। কবিতার লাইনগুলো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের সেই বসুন্ধরা, তাহার মাঝে আসে দেশে সকল দেশের সেরা। বচনে ওইসব থাকবে না, মানে কোনো অলঙ্কার আবেগ এসব স্থান নেই। বচন এগুলো থেকে মুক্ত হবে। বাক্যে উদ্দেশ্য বিধেয়গুলো, ধরুন আমি বললাম যে টেবিলটা বাদামি, এটা বাক্য। টেবিলটা বাদামি বাক্য, বাদামি রঙের টেবিলটা।
উল্টিয়ে নিলাম, একই মিনিংটা একই থেকে যাচ্ছে। বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়কের স্থান পরিবর্তন করা যাবে, যেভাবে লিখতে হবে আমি লিখব, বিশেষ করে বাংলা ব্যাকরণ যে নিয়ম আছে। বচনের ক্ষেত্রে তা হবে না, একটা নির্দিষ্ট নিয়মবিধি মেনে চলতে হবে। বাক্যের বিধেয় পদের সঙ্গে টেবিলের বাদে আমি নয় বলতে পারি, বচনের বিধেয় পদে কোনো না থাকবে না। কনসেপ্টটা ক্লিয়ার থাকে, একদম তাহলে পরীক্ষার হলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আর খুব সজাগ থাকতে হবে, তা নাহলে পরে কিন্তু লজিকে ফুল মার্কস পাওয়া খানিক একটু, যারা একটু চালাক চতুর আর যারা প্র্যাকটিসটা ধারাবাহিকভাবে করবে তাদের পক্ষে খুবই সহজ। এখানে পড়তে হবে কম, লিখতে হবে কম, প্র্যাকটিসটা একটু করতে হবে। তবে এই ফার্স্ট সেমিস্টারে এই যে ফোর্থ সেমিস্টার প্রথম পরীক্ষা হবে, নিউ সিলেবাসে প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা হবে, তার আগেকার যে ধারাবাহিক প্রশ্ন, মানে 1985 সাল থেকে পড়াচ্ছি, তো সেই প্রশ্নের মধ্যে লজিকের এবার সংজ্ঞামূলক প্রশ্নগুলো বেশি থাকবে। আগে ম্যাথমেটিক্যাল টাইপ বা গ্রামাটিক্যাল টাইপ প্রশ্ন থাকতো, যেমন পি ইমপ্লাইজ কিউ, অমুক হলে পরে, মিথ্যা হলে পরে কিউ এর মানটা কী হবে, এগুলো বের করতে হতো। এখন হয়তো সংজ্ঞা দেবে। এইটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, বিরাট চেঞ্জ। এখন সমস্ত প্রশ্নই, মানে যদি 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের মধ্যে লজিকের 9টা প্রশ্নই ওরকম সংজ্ঞামূলক। আর আগে কিন্তু ওরকম সংজ্ঞাটা হয়তো একটা থাকতো। তাহলে এখন আগে 9টা ওইরকম প্রশ্ন ছিল গ্রামাটিক্যাল, আর এখন 9টা প্রশ্ন সংজ্ঞামূলক, একটা প্রশ্ন ওইরকম। বোঝা যাচ্ছে? তাহলে আমাকে সংজ্ঞাগুলো ভালো করে জানতে হবে। স্যার আরোহ অনুমান এই এটা বৈশিষ্ট্য আরেকটু ওই ট্রুথ টেবিলে বলে দিই। ট্রুথ টেবিলে হ্যাঁ। ট্রুথ টেবিলটা হচ্ছে খুবই সহজ, বললাম একটা টেকনিক। তাহলে এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যার সাহায্যে দুটো জিনিস আমরা পাবো। সত্য সারণী হচ্ছে এমন একটা পদ্ধতি যার সাহায্যে একটা বচনাকার, সেটা শত সত্য না শত মিথ্যা না অনির্দিষ্ট মান বা আপতিক বা পরতসাধ্য, সেটা নির্ণয় করা যাবে। আর কোনো একটা সত্যাপেক্ষ যুক্তি, ট্রুথ ফাংশনাল আর্গুমেন্ট, সেটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা নির্ণয় করা যাবে। তাহলে ট্রুথ টেবিল একটা টেকনিক বা পদ্ধতি যার সাহায্যে একটা বচনাকার মানে সত্যমূল্য নির্ণয় করা যাবে, বচনাকারের সত্যমূল্য নির্ণয় করা যাবে। আর একটা সত্যাপেক্ষ যুক্তি, সেটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা টেস্ট করা যাবে। তাহলে টেস্ট করার পদ্ধতি আর সত্যমূল্য নির্ণয় করার পদ্ধতি সত্য সারণী। এর সত্য সারণী মানে সারি আছে, সারি বলতে ওইরকম সারি নয়, রো আর কলাম আছে। তাহলে সত্য সারণীর কটা সারি হবে, মানে কটা লাইন হবে, সেটা জানবো কী করে? তার একটা নিয়ম আছে। 2 মানে 2, তার মাথায় ছোট হাতের n, 2 টু দি পাওয়ার n। এই 2 মানে হচ্ছে সত্যমূল্য। সত্যমূল্য মানে হচ্ছে ট্রুথ ভ্যালুস। সত্যমূল্য দু প্রকারের, সত্য একটা সত্যমূল্য, মিথ্যাও একটা সত্যমূল্য। যদি বলে মিথ্যাটা সত্যমূল্য, মিথ্যাও সত্যমূল্য। দিন এবং রাতটা না থাকলে দিনের কোনো মিনিং হবে না। তাহলে নব্য যুক্তিবিজ্ঞানে বলছে বচন মাত্রই সত্য অথবা মিথ্যা হবে। সত্য মিথ্যা এই দুটো ধর্মকে নির্দেশ করার জন্য নব্য যুক্তিবিজ্ঞানীরা সত্যমূল্য কথাটি ব্যবহার করেছেন। সত্য একটা সত্যমূল্য, মিথ্যা সেটাও একটা সত্যমূল্য, তার জন্য 2। আর n মানে হচ্ছে নাম্বার অফ প্রপোজিশন লিটার বা নাম্বার অফ পার্ট, যেটা বলা হচ্ছে অঙ্গবচন বা গ্রাহক প্রতীক। মানে আমি যখন বলছি যে p.q এর সত্যমূল্যটা কী হবে, p.q এর সত্যমূল্য, তাহলে p.q সত্যমূল্য বের করতে গেলে আমাকে p এর মান জানতে হবে, q এর মান জানতে হবে। তাহলে কটা সারি হবে? এটা হচ্ছে নিয়ম, হচ্ছে 2 টু দি পাওয়ার, তাহলে কটা প্রপোজিশন লিটার আছে? 2টো। p.q তাহলে 2টো প্রপোজিশন লিটার আছে, তাহলে 2 এর মাথায় 2 লিখব, মানে 2 টু দি পাওয়ার 2। তাহলে কটা সারি হবে? 4টে সারি হবে। 4টে সারি হলে পরে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে p এর নিচে 2/2 মানে 2টো t, 2টো ক্যাপিটাল T, 2টো ক্যাপিটাল F লিখব। q এর নিচে 2কে 2 দিয়ে ভাগ করলে কী হবে? 1। তাহলে 1/1 4 লাইন লিখব, মানে TF করে 4 লাইন লিখব। ঠিক আছে? তাহলে 2টো t লিখলাম, p এর নিচে 2টো f লিখলাম, q এর নিচে TF করে 4 লাইন লিখলাম। এবার p.q এর সত্যমূল্য বের করব। ওই প্রথমে বলেছিলাম, যখন বললাম না রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান, রাম মিথ্যা শ্যাম মিথ্যা যা হলে, তাহলে t t t t f f f t f f f f। তাহলে সংযৌগিক বচনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সত্যমূল্যের নিয়ম হচ্ছে বা ডটের নিয়ম হচ্ছে কি না, উভয় সত্য সত্য, বাদ বাকি ক্ষেত্রে মিথ্যা। এইটা মনে রাখতে পারলেই টোটালটা মনে থাকবে। উভয় সত্য সত্য মানে টি হবে, বাদ বাকি ক্ষেত্রে এফ হবে। তাহলে যে কোনো একটা সংযোগে মিথ্যা হলেই সমগ্র সংযোগিক বচন মিথ্যা হয়ে যাবে। খুব সহজ। এবার হচ্ছে অনেক স্টুডেন্ট বা অনেকেই এরকম বলছে যে ট্রুথ টেবিল দেওয়া নেই, ট্রুথ টেবিল বলেনি, তাহলে কী করে বের করব?
এমন অনেক সময় প্রশ্নগুলো দেয়, এরকম দেওয়া থাকবে, ওগুলোও থাকবে যে এ বি সত্য, এক্স ওয়াই মিথ্যা, পি কিউ নট নন, মানে তার সত্যমূল্য জানা নেই। তাহলে এমন একটা বচন দিলে এমন বচন দেওয়া থাকতে পারে সিম্বলে যে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, বা পি ইমপ্লাইজ এ থাকলে পরে কী হবে, বা এক্স ইমপ্লাইজ এ থাকলে কী হবে, এক্স ইমপ্লাইজ এর সত্যমূল্য বের করো। এই যদি হয়, এ বি সমান ট্রু হয় আর এক্স ওয়াই যদি মিথ্যা হয়, তাহলে এ ইমপ্লাইজ বি ফার্স্ট ব্র্যাকেটে ইমপ্লাইজ এক্স ডট এ ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে টোটালটা সত্যমূল্য কী হবে? খুবই ইজি, মানটা বসিয়ে দিলেই, ব্র্যাকেটে কাজ করে দিলেই বেরিয়ে যাবে। এবারে সেটা জানতে হবে আমাকে বলেছে ট্রুথ টেবিল কিনা। যদি ট্রুথ টেবিল বলে তাহলে ওইসব থাকবে না, মানে এ বি সত্য এরকম থাকবে না। তাহলে সেগুলো অনেকেই কিন্তু বুঝতে চায় না। তাহলে যেখানে বলে দেওয়া হয়েছে অমুক সত্য হলে অমুক মিথ্যা হলে বাকিটা কী হবে, সত্যগুলো বচনকারগুলির সত্যমূল্য নির্ণয় করো, তখন কিন্তু ট্রুথ টেবিলের সাহায্যে তার সলভ করা যাবে না। বেশ, আমি একবার বললাম যে কনজাংশনের ক্ষেত্রে বললাম। এবার হচ্ছে পি ভেল কিউ, পি ভেল কিউ এটা হচ্ছে বৈকল্পিক বচন বা ডিসজাংশন। তাহলে পি একটা ঘর, কিউ একটা ঘর, পি ভেল কিউ একটা ঘর দিয়ে চারটে সারি হবে। এখানেও দুটো প্রপোজিশনালিটি আছে পি কিউ, তাহলে চারটে সারি হলে পরে পি এর নিচে যেমন বললাম যে ফার্স্ট প্রপোজিশনালিটির নিচে হবে দুটো টি দুটো এফ, কিউ এর নিচে হবে টি এফ করে 4 লাইন। পি ভেল কিউ এর নিয়মটা হচ্ছে যে কোনো একটা বিকল্প সত্য হলেই সমগ্র বৈকল্পিক বচন সত্য হবে। অর্থাৎ এখানে নিয়ম হচ্ছে টি টি টি, টি এফ টি, এফ টি টি, এফ এফ এফ, অর্থাৎ উভয় মিথ্যা মিথ্যা, বাদবাকি ক্ষেত্রে সত্য। খুবই সহজ, আগেটা ছিল উভয় সত্য সত্য বাদবাকি মিথ্যা, ভ্যালুর ক্ষেত্রে উভয় মিথ্যা মিথ্যা বাদবাকি ক্ষেত্রে সত্য, খুবই সহজ। নেক্সট হচ্ছে ইমপ্লাইজ, পি ইমপ্লাইজ কিউ, পি এর নিচে দুটো টি দুটো এফ, কিউ এর নিচে টি এফ করে 4 লাইন। ইমপ্লাইজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে টি টি টি, টি এফ এফ, টি এফ এফ, এফ টিতে এ টি, এফ এফ টি। তাহলে এটা হচ্ছে পূর্বগ সত্য অনুগ মিথ্যা, একটাই কন্ডিশন, পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে ইমপ্লিকেশন মিথ্যা হবে। এবার পি ইমপ্লাইজ কিউ একটা ঘর করে দিলাম একই রোতে, কিউ ইমপ্লাইজ পি একটা ঘর করলাম, তাহলে কিউ যেখানে টি হবে আর পিটা যেখানে এফ হবে সেই লাইনটাই মিথ্যা হবে। বোঝা গেল? তাহলে এটার মিনিং হচ্ছে যে এমন নয় যে পূর্বগ সত্য অনুগ মিথ্যা, এটা হলেই ইমপ্লিকেশনে মিথ্যা হয়ে যাবে। বাদবাকি ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে মানে সত্য, দুটো টি থাকলেও সত্য হবে, দুটো এফ থাকলেও সত্য হবে, এফ টিতে সত্য হবে। তাহলে মিথ্যা হবার একটাই কন্ডিশন, পূর্বগ সত্য অনুগ মিথ্যা। তাহলে আমি যদি বলি যে পি ইমপ্লাইজ কিউ কখন সত্য হয়, তাহলে উত্তর কী হবে? অনেক সময় এরকম প্রশ্ন হতে পারে যে পি ইমপ্লাইজ কিউ কখন সত্য হয়। উত্তর হচ্ছে যে একমাত্র পূর্বগ সত্য অনুগ মিথ্যা ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে পি ইমপ্লাইজ কিউ সত্য হবে। বা এরকম প্রশ্ন আসতে পারে যে ভেল এই ধ্রুবকটির সত্য সারণীর সাহায্যে সংজ্ঞা দাও, ভেল ধ্রুবকের সত্য সারণীর সাহায্যে সংজ্ঞা দাও। তখন ওইভাবে করতে হবে, পি একটা ঘর কিউ একটা ঘর, পি এর নিচে দুটো টি দুটো এফ, কিউ এর নিচে দুটো টি এফ করে 4 লাইন, দিয়ে পি ভেল কিউ এর ক্ষেত্রে হচ্ছে টি টি টি, টি এফ টি, এফ টি টি, এফ এফ এফ। এটাই হচ্ছে ধ্রুবকের সংজ্ঞা। ওইটা হচ্ছে কনজাংশনের সংজ্ঞা যেটা বললাম। তারপর হচ্ছে ইমপ্লাইসে বললাম। তারপর হচ্ছে ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্সটা খুব সমান সোজা। ইকুইভ্যালেন্স মানেই তো বোঝা যাচ্ছে সমমান। তাহলে পি ইকুইভ্যালেন্স কিউ মানে পি তিনটে দাগ ট্রিপল বার বা ত্রিবলি রাখো কিউ বলছি, তাহলে পি এর নিচে দুটো টি দুটো এফ, কিউ এর নিচে টি এফ, আর পি ইকুইভ্যালেন্স কিউ এর নিচে কী লিখবো না টি টি টি, টি এফ এফ টি এফ টি। মানে দুটো পার্টের ট্রুথ ভ্যালু যখন সমান তখনই ইকুইভ্যালেন্স সত্য হবে, বাদবাকি ক্ষেত্রে ইকুইভ্যালেন্স মিথ্যা হবে। তাহলে টি টিতে টি হবে সমান আছে, এফ সমান আছে টি হবে, তাহলে টি এফ হবে, এফ টিতে এফ হবে। নেক্সট হচ্ছে নেগেশন। নেগেশনের ক্ষেত্রে কী হবে? নেগেশনের ক্ষেত্রে হচ্ছে যে মূল বচনের সত্যমূল্য যা হবে নিষেধক বচনের সত্যমূল্য ঠিক তার উল্টো হবে। পি যদি সত্য হয় নট পি মিথ্যা হবে, পি যদি মিথ্যা হয় নট পি সত্য হবে। তাহলে পি শুধু একটা আছে আর নট পি আছে, তাহলে নট পিটা হচ্ছে যৌগিক বচন, তাহলে পি হচ্ছে তার আণবিক পার্ট, তাহলে সেই আণবিক পার্টে আমি শুধু পি আছে, তাহলে কটা সারি হবে? 2 টু দি পাওয়ার নাম্বারটা বসালাম, আমি সূত্রের নিয়মটা বসালাম 2 টু দি পাওয়ার এন, মানে এনের জায়গায় শুধু 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হবে। তাহলে এখানে 2 যদি থাকে তাহলে পরে একটা টি একটা এফ, বোঝা যাচ্ছে? তাহলে নট পি এর জায়গায় কী লিখব? টি থাকলে এফ হবে,
এফ থাকলে টি হবে। এই হচ্ছে ট্রুথ টেবিল। এবার ট্রুথ টেবিলের সাহায্যে আমার কী নির্ণয় করা যাবে? ট্রুথ টেবিলের সাহায্যে আমার কোন বচনাকারগুলি শত সত্য না শত মিথ্যা না অনির্দিষ্ট মান বা পরতসাধ্য না আপত্তিক সেটাকে নির্ণয় করা যাবে। সেটা আবার কীরকম? যে শত সত্য কাকে বলবো? শত সত্য বচন মানে ভাষা দিয়ে যদি বলি যে যৌগিক বচন এমন যার আণবিক অঙ্গে যে কোনো সত্য মূল্য আরোপ করা হোক না কেন কখনোই মিথ্যা বলে পরিগণিত হবে না, সবসময় সত্য হবে, তাই তাকে বলেছে শত সত্য বচন। মানে নামটা শুনে বলতে পারছি শত সত্য মানে সবসময় সত্য। আমি যদি বলি যে আমি পড়াবো অথবা পড়াবো না, কী মিনিং হবে? আমি পড়াবো অথবা পড়াবো না, পড়ালেও সত্য না পড়ালেও সত্য। যদি বলে খাবে, আমি খাবো অথবা খাবো না, খেলেও সত্য না খেলেও সত্য, তাই না? ঠিক সেরকম এটা সত্য সারণী অনুযায়ী নির্ণয় করতে হবে। আমি যদি লিখি যে পি ইমপ্লাইজ পি যদি লিখি বা পি ভেল নট পি যদি লিখি, পি ভেল নট পি, ওই যেটা বললাম আমি খাবো অথবা খাবো না, তাহলে আমি খাবোর জন্য পি, তাহলে পি, অথবার জন্য ভেল, আর খাবো না যখন বলছি তাহলে সেটা হবে নট পি। তাহলে পি ভেল নট পি ট্রুথ টেবিল করলে পরে হবে পি এর জায়গায় তাহলে একটাই দুটো সারি হবে, একটাই তো প্রবহেলিটা, তাহলে দুটো সারি হলে পরে টি তার নিচে এফ, আর নট পি এর জায়গায় এফ টি, তারপরে ভেল ব্যবহার করছি ভেল কানেকটিভসটা, তাহলে টি এফ টি এফ টি টি, তাহলে দুটোই টি হয়ে গেল। অর্থাৎ সত্য সারণী অনুযায়ী যে বচনাকারের মুখ্য স্তম্ভের নিচে, ওটাকে বলা হচ্ছে নিবেশন দৃষ্টান্ত, মুখ্য স্তম্ভ বলতে পারি বা নিবেশন দৃষ্টান্ত বলতে পারি, সেই নিবেশন দৃষ্টান্তের সবগুলো যদি টি হয় মানে এক জাতীয় সত্যমূল্য টি হয় তাহলে সেটাকে বলা হবে শত সত্য বচনাকার। ঠিক একইভাবে সত্য শ্রেণী অনুযায়ী যে যৌগিক বচনাকারের মুখ্য স্তম্ভের নিচে এক জাতীয় সত্যমূল্য এফ মানে নিবেশন দৃষ্টান্তের সবগুলো যদি এফ হয় সেটা হবে সত্য মিথ্যা বচনাকার। যেমন আমি যদি বলি আমি খাবো এবং খাবো না, আমি পড়াবো এবং পড়াবো না, আমি বাইরে যাবো এবং বাইরে যাবো না, সবসময় মিথ্যা হবে, হলেও গেলেও মিথ্যা না গেলেও মিথ্যা, তাহলে এটাকে বলা হচ্ছে শত মিথ্যা বচনাকার। আর যেগুলো দুরকমই থাকবে মানে নিবেশন দৃষ্টান্তগুলো মিক্স থাকবে, অর্থাৎ দু ধরনের সত্যমূল্য থাকবে, হয়তো 8টা শাড়ি আছে বা 4টে শাড়ি আছে, সেই 4টে শাড়ির মধ্যে 3টে শাড়িতে টি থাকলো একটা এফ থাকলো বা 3টে এফ থাকলো একটা টি থাকলো, মানে যেখানে দুরকম থাকবে সেটা হচ্ছে নির্দিষ্ট নয় অনির্দিষ্ট মান, বা সেটাকে বলা হচ্ছে আপত্তিক বচনাকার কন্টিনজেন্ট স্টেটমেন্ট বা পরতসাধ্য বচনাকার। ঠিক আছে, তাহলে এটা ভাষা দিয়েও বলা যাবে যে যৌগিক বচন এমন যার অঙ্গ বচনগুলির সত্যমূল্যের পরিপ্রেক্ষিতে সমগ্র যৌগিক বচনটির সত্যমূল্য মানে দুরকম হয় তাকে বলা হবে অনিষ্টমান বচনাকার, মানে নির্দিষ্টভাবে শুধু সত্য নয় বা শুধু মিথ্যা নয়, সেটা হচ্ছে অনিষ্টমান বচনাকার। তারপর হচ্ছে এখান থেকে আরও অনেক প্রশ্ন আসতে পারে, সত্য মানে শত শত বচনাকার কাকে বলে, শত মিথ্যা বচনাকার কাকে বলে, একটা উদাহরণ দাও। তারপর আসতে পারে আরেকটা জিনিস খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স আর লজিক্যাল ইকুইভ্যালেন্স দুটোর মধ্যে পার্থক্যটা কী, কাকে বলবো? মানে বাস্তব সমমান বচন আর যৌক্তিক সমমান বচন বা ন্যায়ত সমমান বচন, এর দুটো নাম আছে, যৌক্তিক বা ন্যায়ত সমমান বচন লজিক্যাল ইকুইভ্যালেন্স, আর হচ্ছে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স। ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স হচ্ছে যে যৌগিক বচন এমন যার উপাদান মানে সত্য সারণী অনুযায়ী যেখানে সত্য এবং মিথ্যা দুটোই আছে, পি ইকুইভ্যালেন্স কিউ হচ্ছে সত্য মিথ্যা দুটোই হবে, অর্থাৎ যে যৌগিক বচন এমন যার উপাদান বচন দুটি যদি এবং কেবল যদি বা এ রেখার্থক শব্দ দ্বারা যুক্ত হয় তাকে বলে বাস্তব সমমান বচন। আর সত্য সারণী অনুযায়ী যে যৌগিক বচন আকারের সত্যমূল্যের আণবিক অঙ্গে মানে সত্য সারণীর অঙ্গের সত্যমূল্যের পরিপ্রেক্ষিতে যেখানে দুটো অঙ্গের সত্যমূল্য এক হয়, দুটো অঙ্গের সত্যমূল্য বা পার্টের ট্রুথ ভ্যালু এক হয় তাকে বলা হচ্ছে বাস্তব সমান বচন বা ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স। আর লজিক্যাল ইকুইভ্যালেন্সটা হচ্ছে সত্য শ্রেণী অনুযায়ী যে দুটি পার্টের ট্রুথ ভ্যালু এক হয় প্লাস সমমানতা নির্দেশক অপেক্ষকটি স্বতঃসত্য হয়, তখন তাকে বলা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স বা ন্যায়ত সমান বচন বা যৌক্তিক সমান বচন। যেমন পি ইকুইভ্যালেন্স কিউটা হচ্ছে বাস্তব সমান বচন, আর পি ইকুইভ্যালেন্স নট পিটা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স। পরিষ্কার বোঝা যাবে পি ইকুইভ্যালেন্স নট পি, মানে আমি যদি বলি যে পেনটা বাদামি, পেনটা কালো রঙের, এটা বললাম,
এইটা অন্যভাবে আমি বলছি, লজিক্যালি বলছি, একই কথাই বলবো, এমন নয় যে পেনটা কালো রঙের নয়, তাই না? পেনটা কালো রঙের ইকুইভ্যালেন্স এমন নয় যে পেনটা কালো রঙের নয়, মানে কি দুটো নট ব্যবহার করলাম, মানে অ্যাফার্মেটিভ থেকে গেল পুরোটাই, তাই না? পেনটা কালো, তাহলে পেনটা কালো নয়, তাহলে দুটো নয় ব্যবহার করলাম, সেটাকে বললাম এমন নয় যে পেনটা কালো নয়, এমন নয়, তাই না? তার মানে পেনটা কালো, একই ট্রুথ ভ্যালু থেকে গেল। আর যখন বলছি যে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, তখন যে বচনটা বলছি সেটা হচ্ছে বাস্তব সমান বচন। তাহলে বাস্তব সমান বচনের আরেকটা পার্থক্য হচ্ছে, বাস্তব সমান বচনের যে সত্যমূল্য সেটা হচ্ছে অনির্দিষ্ট মান, আর লজিক্যাল ইকুইভ্যালেন্স সত্যমূল্য হচ্ছে শত শত বচনাকার। এই হচ্ছে পার্থক্য। বেশ, এরপরে ভেনচিত্রের ক্ষেত্রে হচ্ছে যে আমরা নিরপেক্ষ বচনে চারটে বচনকেই তার বাস্তব অস্তিত্ব আছে বলে ধরে নেওয়া হয়, কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানে জর্জ বুল তিনি বলছেন সব নিরপেক্ষ বচনই কোনো কিছুর অস্তিত্ব ঘোষণা করছে না। তাহলে কি ঘোষণা করছে? বলছে যে আমরা যখন বলছি যে সকল রাজা হয় ধনবান, তখন আমরা কি মনে করি যে সব রাজা তো ধনবান। তাহলে আছে বা নেই এটা ঘোষণা করছে কি? জর্জ বুল বলছে ওইরকম ঘোষণা করছে না। কি ঘোষণা করছে? বলছে কোনো নির্ধন রাজা নেই, সকল রাজা ধনবান। তার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে রাজা এবং অধনবান বা নির্ধন। তাহলে নির্ধন রাজার অনস্তিত্ব ঘোষণা করছে, অস্তিত্ব ঘোষণা করছে না, অনস্তিত্ব ঘোষণা করছে। অর্থাৎ অনস্তিত্ব ঘোষণা করলে পরে আমরা কি বুঝবো না, লজিক্যালি অনস্তিত্ব ঘোষণা করলে পরে সেই বচনটাকে বলবো জিরো শ্রেণী, মানে তার কোনো মেম্বার নেই, তার কোনো সদস্য নেই পৃথিবীতে। আমি যদি বলি যে মানে এই বচনটা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্যের পরিপ্রেক্ষিতে নব্য যুক্তিবিজ্ঞানের ধারণাটা দেওয়া হয়েছে। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্য আমাকে বুঝতে হবে। যখন কোনো বচনে কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব ঘোষণা করা বোঝায়, তখন সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা যায়। যেমন আমি যদি বলি কালো বিড়াল আছে, আছে বাস্তবে। আমি যদি বলি যে মৎস্যকন্যা নেই, আছে মৎস্যকন্যা। সোনার পাথরবাটি আছে, একটাও নেই। তাহলে ওটা হচ্ছে নেই। তাহলে নেই থাকলে কি লিখবো আমরা? নেই থাকলে লিখবো জিরো, মানে নেই। আর আছে তাহলে কি লিখবো? নট ইকুয়াল জিরো। তাহলে নট ইকুয়াল মানে হচ্ছে আছে, আর ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল জিরো মানে হচ্ছে তার মেম্বার নেই। তাহলে শূন্য শ্রেণী, ব্যাপারটা হচ্ছে শূন্য শ্রেণী, আর হচ্ছে অশূন্য শ্রেণী। তাহলে দুটো ধারণাকে বুঝতে হবে। একটা হচ্ছে শূন্য শ্রেণী, প্রচুর প্রশ্ন হবে শূন্য শ্রেণী কাকে বলে। তাহলে যে শ্রেণীর কোনো বাস্তবে মেম্বার বা সদস্য নেই তাকে বলছি শূন্য শ্রেণী, বা অস্তিত্বহীন শ্রেণী, বা অনস্তিত্ব সূচক শ্রেণী। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে এমটি ক্লাস। তাহলে যে শ্রেণীর কোনো মেম্বার বাস্তবে নেই তাকে বলা হচ্ছে শূন্য শ্রেণী। তাহলে আমি যখন বলছি ভূত নেই, তাহলে ভূতের বাস্তব অস্তিত্ব নেই। তাহলে ভূত শ্রেণীটা আমি যদি বলি পি, ভূতের জন্য আমি নিলাম পি, তাহলে পি ইজ ইকুয়াল টু জিরো হলো। এইবার হচ্ছে এটাকে বলা হচ্ছে সমতা অসমতার আকারে প্রকাশ বললাম, বা এটাকে বলা হচ্ছে বুলীয় আকারে প্রকাশ বললাম, বা সমীকরণ অসমীকরণের আকারে প্রকাশ বললাম, বা বুলীয় ব্যাখ্যা দিলাম। তাহলে আমি যখন বাক্যগুলোকে বচনে প্রকাশ করছি, বচনে প্রকাশ করার পর যখন লিখছি না যে কোনো এগুলো বলছি পরে যে ভূত নেই, তাহলে ভূত ইজ ইকুয়াল টু জিরো, সেটাকে সিম্বলে লিখছি পি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে বুলীয় আকার বা বুলীয় ভাষ্য, বা সমতা অসমতার আকারে প্রকাশ, বা সমীকরণ অসমীকরণের আকারে প্রকাশ। তারপর হচ্ছে ভেনচিত্র। তাহলে ওই ভেনচিত্রের সময় আমরা দুটো জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে শেডিং বা ছায়াবৃত, একটা হচ্ছে এক্সপোর্ট মানে ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন মানে হচ্ছে এখানে ক্রস চিহ্ন আর অঙ্কের ক্রস চিহ্ন মানে হচ্ছে জিরো, আর এখানে ক্রস চিহ্ন মানে হচ্ছে আছে। এখানে শেডিং মানে হচ্ছে ছায়াবৃত মানে হচ্ছে নেই, মানে অস্তিত্বহীন শ্রেণী বা শূন্য শ্রেণী। আর এক্সপোর্ট মানে হচ্ছে অস্তিত্ব সূচক শ্রেণী, সাত্ত্বিক শ্রেণী। ভালো কথাই বলা হচ্ছে সাত্ত্বিক শ্রেণী। তাহলে অস্তিত্বমূলক তাৎপর্যের অন্য একটা নাম আছে সাত্ত্বিক ব্যঞ্জনা, এক্সিস্টেন্সিয়াল ইম্পর্ট। তাহলে যখন কোনো বচনে কোনো বস্তুর বাস্তব অস্তিত্ব ঘোষণা করা বোঝায়, তখন সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা যায়, বা সাত্ত্বিক ব্যঞ্জনা আছে বলা যায়। জর্জ বুল বলছেন যে নিরপেক্ষ বচনগুলো চার রকমের।
আমরা আগেও পড়েছি এগুলো 4 রকম, এ ই আই ও, দুটো সার্বিক দুটো বিশেষ। ওই দুটো সার্বিক দুটো বিশেষের মধ্যে একটা হচ্ছে সার্বিক হ্যাঁবাচক এবচন বা সামান্য সহার্থক বা এবচন, আরেকটা হচ্ছে সার্বিক নামবাচক বা সামান্য নঙর্থক বা ইবচন, আর হচ্ছে বিশেষ হ্যাঁবাচক বা বিশেষ লর্থক বা আইবচন, বিশেষ নামবাচক বা বিশেষ নঙর্থক বা ওবচন। তো প্রথম বলছি আমরা ব্যাখ্যা সুবিধা যেন বলছি যে ইবচনে আমরা বলি যে কোনো মানুষ নয় অমর। একটা বাস্তব উদাহরণ, কোনো মানুষ নয় অমর, কোনো নিমপাতা নয় মিষ্ট, আছে এমন কোনো নিমপাতা মিষ্ট? তাহলে নিমপাতা মিষ্টি ইজগুলো 0, মানুষ অমর ইজগুলো 0, তাই না? একটা তো নেই। তাহলে কোনো এস নয় পি, তার ফর্মটা হচ্ছে কোনো এস নয় পি, তাহলে কী লিখবো? এস পি ইজগুলো 0। এবারে এসটা কি আর পিটা কি? প্রাচীন যুক্তিবিজ্ঞানে এস হচ্ছে একটা পদ, পি একটা হচ্ছে পদ, এখানেও পদ, কিন্তু একটা শ্রেণী হিসেবে ঘোষণা করা হচ্ছে যে পি শ্রেণী একটা, এস শ্রেণী একটা। তাহলে শ্রেণী কি? শ্রেণী হচ্ছে একটা সমষ্টিবাচক শব্দ। শ্রেণী ধর্মের ভিত্তিতে আমরা এক একটা দলকে, এক একটা গোষ্ঠীকে বলছি শ্রেণী। যেমন ধরুন মানুষ শ্রেণী, যার মধ্যে সার বিষয়বস্তু মনুষ্যত্ব আছে, অর্থাৎ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি আছে, সেটাকে নিয়ে আমরা একটা শ্রেণী গঠন করছি, তার নাম হচ্ছে মানুষ শ্রেণী। সেরকম বিড়াল শ্রেণী, টেবিল শ্রেণী, ঠিক আছে? তাহলে এস একটা শ্রেণী, পি একটা শ্রেণী। তাহলে নিরপেক্ষ বচনে যখন আমি বুলীয় ব্যাখ্যা দেবো তখন আমাকে শ্রেণী বলে, মানে ওটা বচন বলবো, একটা বচনে দুটো পদ আছে, সেই পদগুলো হচ্ছে একটা শ্রেণীর নির্দেশক। এবার হচ্ছে যে শুধু যদি একটা শ্রেণীকে বোঝায় তাহলে একটা ডায়াগ্রাম নেবো, আর যে দুটো শ্রেণীকে বোঝায় তাহলে দুটো ডায়াগ্রাম নেবো। তাহলে দুটো ডায়াগ্রাম কীভাবে নেবো? দুটো ডায়াগ্রাম যদি আমি পরস্পর বিচ্ছিন্নভাবে নিই তাহলে হবে না। কেন হবে না? না, বচনের সংজ্ঞায় বলা আছে যে বাক্যের দ্বারা দুটি পদের মধ্যে কোনো সম্বন্ধ ঘোষণা করা হচ্ছে সেই বাক্যকে বলা আছে বচন। তাহলে দুটো পদকে যদি বিচ্ছিন্নভাবে নিই তাহলে তো কোনো সম্বন্ধ ঘোষণা করা হচ্ছে না। সেই জন্য দুটো ডায়াগ্রামকে আমরা পরস্পরকে ছেদ করবে এইভাবে নেবো। বোঝা গেল? তাহলে আমি যখন বলছি যে পি আছে, তাহলে পি আছে, পি ইজ নট ইকুয়াল টু 0 ব্র্যাকেটে এক্সপোর্ট, মানে অস্তিত্ব আছে। তাহলে পি এর ডায়াগ্রাম নিলাম। এবার হচ্ছে পি এর ডায়াগ্রাম যখন নিলাম তাহলে পি আছে, আর আরও কয়েকটা ধারণা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে পরিপূরক শ্রেণী, একক শ্রেণী। পরিপূরক শ্রেণীটা কি? যখন রাজীব গান্ধী মারা গেল তখন বলছে আর কেউ দেশ চালাতে পারবে না, তাই না? রাজা ছাড়া আর কেউ রাজা চালাতে পারবে না। তাহলে রাজীব গান্ধীর পরিপূরক কারা? রাজীব গান্ধী সবাই ছাড়া সবাই। ইন্দিরা গান্ধী যখন মারা গেল তখন বলবে ইন্দিরা গান্ধী ছাড়া সবাই। সেরকম পেনটার পরিপূরক হচ্ছে অপেন, মানে পেন ছাড়া সবাই। তাহলে মানুষের পরিপূরক মানুষ ছাড়া সবাই, রামের পরিপূরক রাম ছাড়া সবাই। তাহলে মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয় যে শ্রেণী, তাকেই বলা আছে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী। বুঝে গেলে? কমপ্লিমেন্টারি ক্লাস, লজিকে বলা আছে কমপ্লিমেন্টারি ক্লাস। তাহলে পরিপূরক শ্রেণী, পি শ্রেণী পরিপূরক শ্রেণী হচ্ছে অপি। যদি সিম্বলে আমরা লিখি তাহলে পি শ্রেণী পরিপূরক শ্রেণী লিখবো পি বার। ভেন ডায়াগ্রাম যখন করবো তখন লিখবো পি বার, মানে পি এর মাথায় মাইনাস চিহ্ন দেবো একটা। তাহলে অঙ্কের ভাষায় পি বার মানে হচ্ছে, অঙ্কের ভাষায় যদি বলি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ওইটা বাদ পড়ে যাবে। সেরকম একক শ্রেণীটা কি? না, যে শ্রেণীর একটাই মেম্বার আছে তাকে বলবো একক শ্রেণী। যেমন সূর্য কটা আছে? একটাই আছে। চন্দ্র শ্রেণী একটাই আছে। পৃথিবী একটাই আছে, একক শ্রেণী হলো। তাহলে আমাকে জানতে হলো শূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী, আর হচ্ছে পরিপূরক শ্রেণী, আর হচ্ছে একক শ্রেণী। তাহলে আমি যখন লিখছি পি আছে, তাহলে পি এর ঘরে পি ডায়াগ্রাম দিলাম। আর যেহেতু এটা লজিক, এটা মেটাফিজিক্স নয়, মেটাফিজিক্স মানে হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যা মানে হচ্ছে বা তত্ত্ববিদ্যা বা পরাবিদ্যা। সেই পরাবিদ্যায় আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে অতীন্দ্রিয় জগৎ, মানে মানুষের আত্মা কি অসীম, ঈশ্বর আছে কি নেই, দুঃখ পায় কেন, এই সমস্ত প্রশ্নগুলো যদি অতীন্দ্রিয় প্রশ্ন, যেগুলো মানে সবটাই বিরাট তর্কের বিষয়, সেগুলো হচ্ছে মানে অতীন্দ্রিয় বিষয়, পরা জগৎ যেটা দৃশ্যমান জগৎ নয়। তাহলে সেখানে একটা অসীমের ব্যাপার আছে, অসীম অনন্ত বলছি আমরা, স্পেস কাল টাইম। তো এখানে কিন্তু সেরকম না, এটা দৃশ্যমান জগৎ নিয়ে যেহেতু আলোচনা, তাই নট পিটা মানে পি বারটার সীমাটা কতটা সেটার জন্য আমাদের এখানে একটা ব্যারিকেড দিয়ে দেবো, মানে সীমানা নির্ধারণ করে দেবো। ওটাকে বলা হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, হ্যাঁ, মানে বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্র প্রাচীর বলতে পারি আমরা। ওটাকে কিন্তু বলা হচ্ছে বলা আছে ইউনিভার্স অফ ডিসকোর্স। তাহলে নট পি আছে, নট পি আছে মানে হচ্ছে পি বার ইজ নট ইকুয়াল টু ব্র্যাকেট এক্সপুট আছে। তাহলে ওই ডায়াগ্রামের বাইরে এক্সপুট হবে। এবার ডায়াগ্রামের বাইরে মানে হচ্ছে আমরা যদি অঙ্কের ভাষায় আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলি,
তাহলে বর্গক্ষেত্রের ভেতরে, অথচ ওই পি শ্রেণী ডায়াগ্রামটার বাইরে। বোঝা গেল? আবার যখন বলছি পি বার নেই, পি বার নেই, তাহলে কোথায় হবে? ওই ডায়াগ্রামের বাইরে হবে বা বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ভেতরে ছায়াবৃত হবে, মানে এরকম শেডিং করে দেবো, হরিজন্টাল লাইন দিয়ে দেবো বাঁ দিক থেকে ডান দিক। এবার হচ্ছে আমরা যখন মানে একটা বচন দুটো পদ আছে, মানে দুটো শ্রেণী আছে। এই দুটো শ্রেণী থাকলে পরে মোট যদি একটা বচনকে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেখানে দুটো শ্রেণী, সেই দুটো শ্রেণী থাকলে পরে চারটে উপশ্রেণী হবে, টোটাল চারটে শ্রেণী হবে, মানে চারটে উপশ্রেণী হবে। সেই চারটে উপশ্রেণী কী কী? ধরুন এস একটা ডায়াগ্রাম নিলাম, পি একটা ডায়াগ্রাম নিলাম, পরস্পরকে ছেদ করলো, ব্যারিকেড দিলাম। এবারে এসের অংশে যেটা পিওর এস আছে সেখানে তো পি নেই, মানে সেটা কোনটা? ধরুন এইভাবে একটা এস নিলাম, এইভাবে পি নিলাম, তাহলে এই পি এর যে ডায়াগ্রামটা সীমানা যেটা, সেখানে তো এস আছে কিন্তু পি নেই, হলো? আবার এই পাশে এস নেই, পি আছে, মধ্যেখানে কে আছে? কমন প্লেসে দুজনেই আছে। আর ওই ডায়াগ্রামের বাইরে অথচ আয়তক্ষেত্রের ভেতরে কেউ নেই, এসও নেই, পিও নেই, তাহলে চারটে শ্রেণী হলো। ঠিক আছে? এই এসপি শ্রেণীকে বলা হচ্ছে শ্রেণী গুণফল বা প্রতিচ্ছেদ। যেমন মানুষের একটা শ্রেণী, বিজ্ঞানী একটা শ্রেণী, তাহলে এক জায়গায় থাকবে শুধু মানুষ থাকবে, বিজ্ঞানী থাকবে না, এক জায়গায় মানুষ থাকবে না শুধু বিজ্ঞানী থাকবে, এক জায়গায় মানুষ থাকবে না বিজ্ঞানীও থাকবে না। আরেকটা শ্রেণী হচ্ছে মানুষ এবং বিজ্ঞানী দুটোই আছে কমন। সেই মানুষ এবং বিজ্ঞানী যেটা শ্রেণীটা কমন, যেটা সেটাকে বলা হচ্ছে শ্রেণী গুণফল বা প্রতিচ্ছেদ। তারপর হচ্ছে যে এবার চারটে বচনকে আমরা রিপ্রেজেন্ট করব ভেন চিত্রে। তাহলে যখন বললাম যে কোনো এস নয় পি, মানে কোনো মানুষ নয় অমর, তাহলে মানুষ অমর ইজ ইকুয়াল টু 0। তাহলে ওটা যদি আমি সিম্বলে প্রকাশ করি তাহলে কী লিখব? কোনো এস নয় পি, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 0, মানে এসপির কমন প্লেস, এসপি ইজ 0 মানে হচ্ছে এসপির কমন প্লেসের শেডিং। এটাকে অঙ্কের ভাষায় এবার ব্যবহার করা যেতে পারে, 1 2 নাম্বারিং করে করা যেতে পারে। যারা একদম বুঝতে পারবে না তাদের জন্য 1 2 নাম্বারিং করে করা যেতে পারে। আর যারা এমনি বুঝতে পারবে যে এসপির কমন প্লেস মানে এসও আছে পিও আছে এমন জায়গায়, তাহলে সেটা মিডিল প্লেসটা, দুজন মিডিল প্লেস, এসের মিডিল প্লেস আর পি যেখানে পরস্পরকে ছেদ করছে সেই অংশটা হচ্ছে, ছোটো অংশটাকে বলছি আমরা এসপির কমন প্লেসের শেডিং। তাহলে কোনো শেডিং হবে, মানে তার কোনো সদস্য নেই। তারপর হচ্ছে আমি এরপরে এই বচনের ব্যাখ্যা দেবো। কেন এই বচনের ব্যাখ্যা দেবো তার কারণ হচ্ছে এটা বুঝতে সুবিধা হবে। আমি যখন বলছি যে সকল রাজা হয় ধনবান বা সকল শিশু হয় সরল, তখন কি ঘোষণা করছে? আছে বা নেই ঘোষণা করছে কি? কিছুই ঘোষণা করছে না, অস্পষ্ট। তাহলে বুঝবো কী করে আছে বা নেই? না, এই বচনটা যদি আমি লজিক্যালি একটা প্রক্রিয়া আছে, লজিক্যাল প্রসেস আছে, তার নাম হচ্ছে বিবর্তন বা অভ্যার্সন, সেটা অমাধ্যম অনুমান, যেটা সেকেন্ড সেমিস্টার ছিল, সেখানে পরিমাণটা এক রেখে আমি বলতে পারছি যে এই বচনটা কি ঘোষণা করছে? অ্যাকচুয়ালি ঘোষণা করছে যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই বা এমন কোনো সদস্য নেই যে রাজা এবং অধনবান। তো আমি তো বললাম রাজা ধনবান, তাহলে অধনবানটা আসছে কী করে? সকল শিশু হয় সরল, বলছে অসরল শিশু নেই। আচ্ছা মুশকিল তো, আমি তো বলছি সরল, তাহলে অসরলটা আসছে কী করে? না, ওই বচনটাকে যদি আমি বিবর্তন করিনি তাহলে পরে বুঝতে পারবো। সকল রাজা হয় ধনবান, এটাকে বিবর্তন করলে হবে কোনো রাজা নয় অধনবান। বোঝা গেল? কোনো রাজা নয় অধনবান। তাহলে রাজা অধনবান আর রাজা ধনবান, তাহলে রাজা অধনবান, তাহলে আমি রাজার জায়গায় যদি এস নিই আর ধনবানের জায়গায় যদি পি নিই, তাহলে পি আসছে একটা, মানে বিধেয় পদে একটা অযোগ হচ্ছে। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, একদম খুব পরিষ্কারভাবে স্যার বুঝিয়ে দিয়েছেন। যারা পরীক্ষার আগে শুনবে তাদের একবার রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে এই বিধেয় পদের মাথায় বার আসছে কেন, এটা শতকরা 90% স্টুডেন্টের মাথায় দ্বিতীয়বার বুঝিয়ে দিলেও, তৃতীয়বার বুঝিয়ে দিলেও, চতুর্থবার বুঝিয়ে দিলেও, পঞ্চমবার বলবে স্যার এখানে বার হলো কেন। এটাই হচ্ছে নিয়ম। এ বচন আর ও বচনের মাথায়, তবু বলে দিচ্ছি, এ বচন আর ও বচনের মাথায়, বিধেয় পদের মাথায় একটা বার হবে, মানে পি এর জায়গাটা বার হবে। এসপি করলে পরে পি এর মাথায় একটা বার হবে। কেন বার হবে সেটা বোঝানোর জন্য যদি বুঝতে হয় তাহলে ব্র্যাকেট দিয়ে ওটা লিখে দিই। আমি যখন পড়াই শেখাই তখন ব্র্যাকেট দিয়ে লিখে দিই যে এটা ভেতরের অর্থ, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে না, তোমার বোঝানোর জন্য ওটাকে বিবর্তন করে নেবে, তাহলে বুঝতে পারবে। সকল এস হয় পি, তাহলে বিবর্তন করলে হবে কোনো এস নয় অপি,
তাহলে আমরা কোনো এস নয় পি এর জায়গায় কী লিখেছিলাম, এসপি ইজ ইকুয়াল টু 0, তাহলে অপি লিখে জায়গায় কী লিখবো, মানে পিটা বাদ, তাহলে পিটা বাদ মানে পি মাইনাস, অঙ্কের ভাষায় পি মাইনাস, তাহলে পিটা ছাড়া এস আছে এমন জায়গায় শেডিং, তাহলে মানেটা হচ্ছে পি নেই, এস আছে এমন জায়গায় শেডিং। আবার যখন এটা বিএ ক্লাসে যাবো, ন্যায় অনুমান করব, তখন পি নেই, এস আছে এমন কোন কোন জায়গায়, এমন এমন জায়গায় শেডিং, তখন আবার দুটো করে প্রত্যেকটা দুটো করে থাকবে, দুটো পদ থাকবে, বেশ যাক। তারপর হচ্ছে আই বচন, তাহলে ই বচন থেকে শুরু করলাম বোঝানোর জন্য, সুবিধা হবে বোঝানোর জন্য, সেই জন্য প্রথমে ই বচন নিলাম। কোনো মানুষ নয় আমার, বাস্তবে দেখা যাচ্ছে তো মানুষ আমার নেই, নিম পাতা কোনো একটা মিষ্ট নেই, বোঝা গেল। এবার হচ্ছে আই বচন, আই বচনে বলছি কোনো কোনো সৈনিক হয় বীর, কোনো কোনো সৈনিক হয় বীর, এটা তো শিওর। কি শিওর? একটা তো আছেই, পৃথিবীতে একজন সৈনিক আছে যে বীর শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই না? হাজারটা না থাক, একদম শিওর যে একটা আছে, তাহলে আছে ঘোষণা করছে এখানে, তাই না? তাহলে কি বলবো, যে আই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে কোনো কোনো সৈনিক হয় বীর, তাহলে সিম্বলে আমি যদি প্রকাশ করি তাহলে লিখব কোনো কোনো এস হয় পি, তাহলে এস পি ইকুয়াল টু 0 লিখবো না নট ইকুয়াল টু 0 লিখবো, নট ইকুয়াল টু 0 লিখবো, তার কারণ হচ্ছে আছে মানে অস্তিত্ব সূচক। তাহলে এস পি ইজ নট ইকুয়াল টু 0 ব্র্যাকেটে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে এখানে অস্তিত্বশীল বা অস্তিত্ব সূচক, মানে আছে, সদস্য আছে। তাহলে ই যে শ্রেণীটাকে বলেছিল শূন্য শ্রেণী, আই সেই শ্রেণীটাকে বলবে অশূন্য শ্রেণী। তার একটা কারণ আছে, কেন বলবে না, ই এর সঙ্গে আয়ের যে সম্পর্ক সেটা হচ্ছে একদম রাজনৈতিক নেতাদের, সরকারি দল আর ক্ষমতা দল, বিরোধী দলের মধ্যে যে সম্পর্ক, সেই রকম সম্পর্ক, মানে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক, ঠিক আছে। তাহলে ই যে শ্রেণীকে বলবে শূন্য শ্রেণী, আই সেই শ্রেণীকে বলবে শূন্য শ্রেণী নয়, মানে অস্তিত্ব সূচক শ্রেণী বা অশূন্য শ্রেণী, বোঝা গেল। তাহলে আয়ের ক্ষেত্রে হবে এসপির কমন প্লেসে এক্সপোর্ট, তাহলে এস একটা ডায়াগ্রাম, পি একটা ডায়াগ্রাম, পরস্পরকে ছেদ করলাম, ইউনিভার্স অফ ডিসকোর্স লিখলাম, দিয়ে নাম দিলাম, নামটা দিতে হবে কিন্তু, নামটা সবসময় উদ্দেশ্যপত্র যে বাঁ দিকে, বিধেয়পত্র হবে ডান দিকে। অনেক সময় কী করে ছাত্রছাত্রীরা নামটা দিল না, বলবে স্যার করে দিচ্ছি, সব ঠিক করে এসেছি, কিন্তু নামটা যদি না দেয় তাহলে কিন্তু কেটে দিতে পারে। জ্যামিতিক ক্ষেত্রে যেমন নাম যদি না দিই তাহলে হবে, হবে না তো। তাহলে কোনটা কোন শ্রেণীকে নির্দেশ করছে সেই নির্দেশটা না বোঝালে পরে তো বিষয়টা রিপ্রেজেন্ট করবে না। তারপর হচ্ছে ও বচন, ও বচনের ক্ষেত্রে কোনো কোনো সৈনিক নয় বীর যদি বলি, এটা অনেক বেশি আছে, তাই না? কোনো কোনো সৈনিক হয় বীর, এটা যদি একটা থাকে পৃথিবীতে মিনিমাম, এখানে হাজার হাজার থাকবে, তাই না? তাহলে কোনো কোনো সৈনিক নয় বীর কি ঘোষণা করছে, বলছে এই পৃথিবীতে এমন একজন সদস্য আছে যে বীর নয়, মানে অবীর সৈনিকের অস্তিত্ব ঘোষণা করা হচ্ছে। তাহলে আমি তো লিখলাম কোনো কোনো সৈনিক নয় বীর, তাহলে অটা কী করে আসছে, ওই একই প্রসেস, বিবর্তন। তাহলে কোনো কোনো সৈনিক নয় বীর, আমি যে ব্র্যাকেট দিয়ে লিখি, অতএব আই বচন একটা অনুমান প্রক্রিয়া, তার নাম হচ্ছে বিবর্তন। কোনো কোনো সৈনিক হয় অবীর, বিবর্তন। তাহলে সৈনিক অবীর, তাহলে সৈনিকের জন্য এস, বীরের জন্য পি, তাহলে অটার জন্য অপি, তাহলে কোনো কোনো এস নয় অপি। তাহলে ব্যাপারটা হচ্ছে এস পি বার আছে বলছি, তাহলে ইজ নট ইকুয়াল টু 0 ব্র্যাকেট এক্সপোর্ট। তাহলে বারটা কেন হলো, ওই বিবর্তন করে একটা অ আসছে, বিবর্তন করলেই একটা অ আসবে। এবার যদি একটা অ থাকে তাহলে কী হবে, ছাত্রদের প্রতারিত করার জন্য এরকম করবে যে কোনো কোনো সৈনিক নয় অবীর দিয়ে দিল, তাহলে কি হবে, তাহলে তখন এই অটার জন্য আমি তো একটা অ পাচ্ছি, তাহলে হয় একটা অকে আমি অ্যাড করব, নয় একটা অকে বাদ দেবো। তাহলে একটা এক্সট্রা অ থাকলে পরে কী হবে, বাদ চলে যাবে, তাহলে তখন হয়ে যাবে আই বচনের মতো হয়ে যাবে। এ বচনের ক্ষেত্রেও ঠিক তাই, সকল মানুষ হয় মরণশীল জীব, বাক্যে দিল, পরীক্ষায় খাতায় দিল যে সকল মানুষ হয় অমরণশীল জীব, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি খানিক শিখেছে তারা লিখে দেবে কি সকল মানুষ হয় অমরণশীল জীব, মানে সকল এস হয় অপি, কিন্তু তা তো হবে না। কি লিখব, সকল এস হয় অপি, তাহলে এটাকে ভেন চিত্তে রিপ্রেজেন্ট ওইভাবে করা যাবে না, তাহলে সেটাকে কী করতে হবে, ডাবল নেগেশন। ব্যাপারটা হচ্ছে ডাবল নেগেশন মানে অ্যাফার্মেটিভ, মানে পি নয় এমন নয়, মানে পি,
বোঝা গেল? এইটা হচ্ছে 4টে ফর্ম। তাহলে এ বচনের বুলীয় ফর্ম হচ্ছে এস পি বার ইজ নট এ বচনের বুলীয় ফর্ম হচ্ছে এস পি বার ইজ ইকুয়াল টু 0 শেডিং। ই বচনের ফর্ম হচ্ছে এস পি ইজ ইকুয়াল টু 0 শেডিং। আই বচনের ফর্ম হচ্ছে এস পি ইজ নট ইকুয়াল টু 0 এক্সপোর্ট। ও বচনের ফর্ম হচ্ছে এস পি বার ইজ নট ইকুয়াল টু 0 এক্সপোর্ট। ঠিক আছে? এই 4টে ফর্ম আমাকে সবসময় মনে রাখতে হবে। যদি মনে না রাখি তাহলে পরে গণ্ডগোল হয়ে যাবে। তাহলে কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? আই এবং ও বচনের। এক কথা হচ্ছে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, সার্বিক বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। মানে ওই সার্বিক বচনগুলো জিরোতে বিলং করে, মানে জিরো শ্রেণী, শূন্য শ্রেণী বিলং করে, আর বিশেষ বচনগুলো অশূন্য শ্রেণীতে বিলং করছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নব্য যুক্তিবিজ্ঞানের ব্যাখ্যা। এটাকেই বলা হচ্ছে বুলীয় ব্যাখ্যা। আর যখন ভেনচিত্রে প্রদর্শন করছে সেটা হচ্ছে ভেনচিত্রে প্রদর্শন করতে বলবে। এরপর হচ্ছে ওই সত্য শ্রেণী ব্যাখ্যা দিয়ে দিলাম, ভেনচিত্র দিলাম, আর সত্যাপেক্ষ যৌগিক বচন, আণবিক বচন দিলাম। এরপর হচ্ছে আরোহ অনুমানে আসছি। তো আরোহ অনুমান মানে অনুমানটা আমরা প্রথমত দুভাগে ভাগ করছি, অবরোহ অনুমান, আরোহ অনুমান। তাহলে আমাদের অবরোহ অনুমানের শেষ হলো, এবার হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমান কাকে বলবো না, যে অনুমানে বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে বা পরীক্ষা করে প্রকৃতির একরূপতা নিয়ম, কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সমজাতীয় সকল বস্তু ও ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হচ্ছে আরোহ অনুমান। মানে যে অনুমানে কয়েকটা বিশেষ বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষ করে বলতে পারি বা পর্যবেক্ষণ ও পরীক্ষা করে, ভালো করে হবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করে, আবার কেউ বলতে পারে প্রত্যক্ষ করে। সেই প্রত্যক্ষের মধ্যে দুটো আছে, পর্যবেক্ষণ, পরীক্ষা করে। কি না, প্রকৃতির একরূপতা নিয়ম, কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সমজাতীয় সকল বস্তু ও ঘটনা সম্পর্কে একটা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বলা হচ্ছে আরোহ অনুমান। যেমন কয়েকটা মানুষকে মরতে দেখে আমরা কি বলি, সকল মানুষের মরণশীল, রাম মরণশীল, শ্যাম মরণশীল, হরি মরণশীল, দিয়ে বলছি দেখা অদেখা সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে কি করে বলছি না, বলার পেছনে দুটো জিনিস, মানে দৃষ্টান্তগুলো নিচ্ছি দুটো উপায়ে। একটা হচ্ছে পর্যবেক্ষণ করে, আর হচ্ছে পরীক্ষা করে। আর ওই পর্যবেক্ষণ পরীক্ষা করলে তো হবে না, আমাকে গ্যারান্টিটা দেবে কে? সকল মানুষ যে মরণশীল, অতীতের মানুষকে দেখতে পাচ্ছি না, ভবিষ্যতের মানুষকে দেখতে পাচ্ছি না, বর্তমানের সব মানুষকে আমাদের দেখা যাবে না, তাহলে আমাকে ওই গ্যারান্টিটা দেবে কে? না, দুটো নিয়ম গ্যারান্টিটা দেবে, সেটা হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম, কার্যকরের নিয়ম। তাহলে 4টে জিনিস আমাকে জানতে হবে। পর্যবেক্ষণ কাকে বলে জানতে হবে, পরীক্ষণ কাকে বলে জানতে হবে, প্রকৃতির একরূপতা নিয়ম কাকে বলে জানতে হবে, কার্যকর নিয়ম কাকে বলে জানতে হবে। পর্যবেক্ষণ মানে প্রকৃতির কোনো ঘটনাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মনোযোগ সহকারে যখন ভালো করে দেখছি, বিশেষ উদ্দেশ্য নিয়ে মনোযোগ সহকারে যখন ভালো করে দেখছি, তখন তার নাম হচ্ছে পর্যবেক্ষণ। আমরা যখন দেখছি গাছ থেকে ফল মাটিতে পড়ছে, নেহাতি দেখা। নিউটন যখন দেখছে আপেলটা মাটিতে পড়ছে, তখন তার দেখাটা হচ্ছে পর্যবেক্ষণ। তাহলে যখন চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, তখন আমাদের দেখাটা হচ্ছে নেহাতি দেখা। আর যারা বৈজ্ঞানিক দেখছে তখন দেখা যাচ্ছে পর্যবেক্ষণ। পরীক্ষণ কাকে বলবো, প্রকৃতির কোনো ঘটনাকে নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিমভাবে ঘটিয়ে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মনোযোগ সহকারে ভালো করে যখন পর্যবেক্ষণ করছে, তখন তার নাম হচ্ছে পরীক্ষণ। মেঘ থেকে যখন বৃষ্টিটা পড়ছে, পর্যবেক্ষণ দেখছি, আর যখন সেটাই গবেষণাগারে অক্সিজেন হাইড্রোজেন মিলিত সমাবেশে জল তৈরি করছে, তখন সেটা হচ্ছে পরীক্ষণ। তাহলে পরীক্ষণের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি আমাদের পুরোটাই নিয়ন্ত্রণে থাকছে, তাই না? আর যতবার খুশি ততবার আমি ঘটাবো, কিন্তু আমি যদি বলি আমি অগ্নুৎপাত দেখব, তাহলে প্রকৃতির দয়ার উপর আমাকে নির্ভর করতে হবে। পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রকৃতি হচ্ছে দাস, প্রকৃতি মালিক, আমি দাস। পরীক্ষণের ক্ষেত্রে আমি মালিক, ঘটনা দাস, তাই না? পর্যবেক্ষণের ক্ষেত্রে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নেই। আমি যদি বলি বন্যাকে দেখবো, ভূমিকম্প দেখবো, হবে না। আর পরীক্ষণের ক্ষেত্রে আমি যদি বলি যে আমি ওটা দেখব, কী করে অক্সিজেন হাইড্রোজেন সমাবেশে জল তৈরি হচ্ছে, বা কী করে একটা গ্যাস জারের মধ্যে একটা আরশোলাকে অক্সিজেনটা বের করে দেওয়া দিয়ে প্রাণে মরে যাচ্ছে, আমি যতবার খুশি ততবার দেখতে পারি। তাহলে দৃষ্টান্তগুলো আমি পর্যবেক্ষণের সাহায্যে নিতে পারি, পরীক্ষণের সাহায্যে নিতে পারি। আর কি প্রকৃতির একরূপতা নিয়ম, সেটাও আর কি প্রকৃতির একরূপতা নিয়ম। শাসকের একরূপতা নিয়ম নেই, কিন্তু প্রকৃতির একরূপতা নিয়ম আছে। আজকে মানে প্রকৃতির একরূপতা নিয়মের মূল কথা হচ্ছে যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করবে। আজকে যে অবস্থায় যে কারণের জন্য এখানে ঠান্ডা অনুভব করছি, সেই অবস্থায় সেই কারণ যদি সাহারা মরুভূমি থাকে, তাহলে সাহারা মরুভূমিতে থাকবে,
মানে প্রকৃতি দুরকম আচরণ করবে না, মানে প্রকৃতি খামখেয়ালিপূর্ণ নয়। তাহলে আমরা দেখি যে প্রকৃতি আচ্ছা খামখেয়ালিতে, ওখানে জায়গায় তো পশ্চিমবঙ্গেতে বরফ পড়েছে, মিদনাপুরে ঝাড়গ্রামে বরফ পড়েছে, আবার সাহারা মরুভূমিতে আরব ভূখণ্ডে বরফ পড়েছে, তাহলে ওরকম হলে কেন? তো আমরা বলি না প্রকৃতি খামখেয়ালি। তো উত্তর হচ্ছে যে আমরা সঠিক কারণটা জানি না বলেই মনে করছি। প্রকৃতি যে মানুষটা যে কারণের জন্য বিষ খেয়ে মারা গেল, সেই কারণ সেই মানুষ যদি থাকে তাহলে প্রকৃতি তার প্রতি একই রকম আচরণ করবে, মানে সেও মারা যাবে। কার্যকরণ নিয়মের মূল কথা হচ্ছে কি, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকবে, কারণ ছাড়া কার্য ঘটবে না। এটা হচ্ছে কার্যকরণ নিয়মের মূল কথা। তাহলে বিনা কারণে কোনো ঘটনা ঘটবে না, একই কারণ সর্বদা একই কার্যকে উৎপন্ন করবে, এটা হচ্ছে কার্যকরণ নিয়মের মূল। তাহলে যে কারণের জন্য যে অবস্থায় যে মানুষটি আজকে মারা যাচ্ছে, সেই অবস্থায় সেই কারণ যদি অন্য মানুষের ক্ষেত্রে থাকে, তাহলে প্রকৃতি তার প্রতি বিরূপ আচরণ করবে না, একই রকম আচরণ করবে, তাই না? এই নিয়মে বিশ্বাস রেখে বলি যে সকল মানুষের মরণশীল। এটা হচ্ছে আরোহ অনুমান। এই আরোহ অনুমানটা আবার দু প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান, আর হচ্ছে অপ্রকৃত আরোহ অনুমান বা তথাকথিত আরোহ অনুমান। মানে কি, অ্যাকচুয়ালি আরোহ অনুমান নয়, কিন্তু দেখতে আরোহ অনুমানের মতো। সেটা আবার কীরকম? যে ধরুন একটা ঝুড়িতে 100টা আম আছে, দুটো ঝুড়ি, একটা ঝুড়িতে 100টা আম আছে আর একটা ঝুড়িতে 100টা আম আছে। একটা ঝুড়ির ক্ষেত্রে, প্রথম ঝুড়িটার ক্ষেত্রে আমি 1টা থেকে 10টা আম টেস্ট করলাম, দিয়ে বললাম ঝুড়িটার সব আম সুমিষ্ট। আর একটা ঝুড়িতে 100টা আম আছে, প্রত্যেকটা আমকে 1 by 1, 1 থেকে 99, 100টা টেস্ট করলাম, পৃথকভাবে টেস্ট করলাম, দিয়ে বললাম ঝুড়িটার সব আম সুমিষ্ট। দুটোই মনে হবে যে আরোহ অনুমান, কিন্তু একটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান, আর একটা হচ্ছে দেখতে আরোহ অনুমান, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত আরোহ অনুমান নয়। তাহলে আপনি বলুন এবার কোনটা প্রকৃত আরোহ অনুমান? উত্তর হচ্ছে যে যেটা আমি একটা ইন্ডাকটিভ লিপ আছে, হ্যাজার্ড আছে, অর্থাৎ বিশেষ থেকে সার্বিকে চলে গেলাম, সেটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান। বোঝাতে পারছি? আর যেখানে আমি প্রত্যেকটাকে পৃথক পৃথকভাবে টেস্ট করলাম, দিয়ে বললাম ঝুঁটির সকল আমি সুমিষ্ট, তাহলে সেখানে আমার ওই বিশেষ থেকে সার্বিকে যাওয়ার যে ট্রেন্ড, ওটাকে বলা হচ্ছে আরোহমূলক ঝুঁকি বা লাভ। এটা হচ্ছে আরোহ অনুমানের, প্রকৃত আরোহ অনুমানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেছেন মিল এবং বেন। এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে তাকে কি বলা যাবে না? প্রকৃত আরোহ বলা যাবে না। তাহলে ওইটার ক্ষেত্রে মানে যেখানে আমি 1, 2, 3, 4 করে 99 করে 100টা পর্যন্ত পৌঁছালাম, সেখানে কিন্তু আমার ওই ট্রেন্ডটা নেই। বিশেষ থেকে সার্বিকে বা কিছু থেকে সবে বা জ্ঞাত থেকে অজ্ঞাতের সত্যি, জানা থেকে অজানে যাওয়ার প্রবণতা নেই। সেই নিয়ে ওটাকে বলা হচ্ছে অপ্রকৃত আরোহ অনুমান বা তথাকথিত আরোহ অনুমান। সেই আরোহ অনুমান 3 প্রকারের। একটা হচ্ছে পূর্ণ বা নির্দোষ আরোহ, একটা হচ্ছে যুক্তি সাদৃশ্যমূলক আরোহ, আর একটা হচ্ছে ঘটনা সংযোজক আরোহ। এই পোর্শনটা আমাদের সিলেবাসে নেই। যেটা আছে প্রকৃত আরোহ অনুমান, সেই প্রকৃত আরোহ অনুমান তাহলে যেখানে ওই রকম থাকবে, আরোহমূলক ঝুঁকি বা লাভ থাকবে, সেটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান। তাহলে সেই প্রকৃত আরোহ অনুমান হচ্ছে 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান বা সরল গণনামূলক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান, অনেকগুলো নাম আছে এটার। আর একটা হচ্ছে উপমান অনুমান বা উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। 3 প্রকার, এটাও 3 প্রকার, ওটাও 3 প্রকার, ওটা আমাদের সিলেবাসে নেই। তাহলে প্রকৃত আরোহ অনুমান 3 প্রকার। বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলবো? যে আরোহ অনুমানে কয়েকটা বিশেষ বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষ করে যে সংজ্ঞাটা দিলাম, প্রথমে যে সংজ্ঞাটা দিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক আরোহ অনুমান। তাহলে যে অনুমানে বা যে আরোহ অনুমানে বিশেষ কয়েকটা বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নিয়ম, কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে সমাজের সকল বস্তু ঘটনা সম্পর্কে একটা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান। সার্বিক সংশ্লেষক মানে হচ্ছে, সার্বিক মানে হচ্ছে যেটা সকল দেশে সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, মানে যার বাচ্যার্থ বা বিস্তৃতি বা ব্যক্তার্থ বা ডিনোটেশন টোটালটা সম্পর্কে প্রযোজ্য, সেটাকে বলা হচ্ছে সার্বিক বচন। সংশ্লেষক বচন কাকে বলবো? মানে গুরুত্বের দিক থেকে বচনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংশ্লেষক বচন, আর হচ্ছে বিশ্লেষক বচন। তর্কবিদ্যায় বচনকে বিভিন্ন দিক থেকে ভাগ করা হয়, তাহলে আমরা এখানে গুরুত্বের দিক থেকে ভাগ করবো। একটা হচ্ছে সংশ্লেষক, একটা হচ্ছে বিশ্লেষক। বিশ্লেষক বচনে নতুন কোনো জ্ঞানের সন্ধান পাওয়া যাবে না, শুধু বিধেয়পদটা উদ্দেশ্যপদকে বিশ্লেষণ করে দেবে। যেমন আমি যদি বলি যে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, সকল মানুষ হয় মানব, সকল পাখি হয় দ্বিজ, নতুন কোনো জ্ঞান পাচ্ছি না, সকল গাছ উদ্ভিদ, নতুন কোনো জ্ঞান পাচ্ছি, বিশ্লেষণ করে দিলাম। আর যখন বলছি সকল মানুষের মরণশীল, এটা মানুষ সম্পর্কে একটা নতুন জ্ঞান দিচ্ছে বিধেয়পদ, নতুন তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, তখন সেটা হচ্ছে সংশ্লেষক বচন।
তাহলে সংশ্লেষ মানে নতুন জ্ঞান দেবে, বৈচিত্র্য দেবে, ইনফরমেশন দেবে, তখন সেটা হচ্ছে সংশ্লেষক বচন। তাহলে ওই রকম একটা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করবে বৈজ্ঞানিক আরোহ অনুমান। স্যার আরোহ অনুমান থেকে কি প্রশ্ন আসছে? হ্যাঁ, এই যে আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমান কত প্রকার, কী কী, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য বলতে যে কোনো একটা বৈশিষ্ট্য বলতে পারে, বা দুটো বৈশিষ্ট্য বলতে পারে, বা 6 নম্বরও দিতে পারে। তো সেই 6 নম্বরগুলো এখন মানে ওদের যা প্রশ্নের যে ধারা, সেই ধারাতে মানে যতক্ষণ পর্যন্ত প্রশ্নটা না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, কারণ বারবার চেঞ্জ করছে। যে 2 নম্বরও আসতে পারে বা 2+1 করে আসতে পারে। প্রশ্নটা তো এইরকম আসবে যে একটা আসছে 2 নম্বরের ডিডাকটিভ লজিক, যেটা ফার্স্ট পার্টে, সেখানে 5টা থাকবে 2 নম্বরের। এবার সেখানে একটা বলি প্রশ্নের ক্ষেত্রে যে যটা প্রশ্ন থাকবে 2x ফর্মুলা, 2x ফর্মুলা মানে একটা প্রশ্ন থাকবে তার এগেনস্টে আরেকটা থাকবে। তাহলে 5টা প্রশ্ন করতে বলছে, তাহলে 1-এর একটা দিল তার অথবা, 2-এর একটা প্রশ্ন দিল তার অথবা, 3-এর একটা প্রশ্ন দিল তার অথবা। তাহলে যখনই কোনো একটা প্রশ্ন করতে বলবে উত্তর, তাহলে তার এগেনস্টে একটা অথবা থাকবে। এই হচ্ছে সুবিধা, আর কিছু নেই। তাহলে সেই অথবাটা কিন্তু টোটাল থেকে অথবা নয়, ওই প্রশ্নের বিকল্প। কারণ ও কার্য, হ্যাঁ। এখান থেকেও বড় প্রশ্ন। হ্যাঁ 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 6 নম্বর। হ্যাঁ হ্যাঁ বেশ, এখানে বলে দিই একটু বৈজ্ঞানিক আরোহ অনুমানটা বলি একটু। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বা আরোহ অনুমানের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো সবই বৈজ্ঞানিক আরোহর আছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে একটা বচন প্রতিষ্ঠা করবে। আরোহ অনুমানের সিদ্ধান্তের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরোহ অনুমানের, যে আরোহ অনুমানের সিদ্ধান্তে একটা বচন প্রতিষ্ঠা করা হবে। কি বচন প্রতিষ্ঠা করা হবে? সার্বিক বচন প্রতিষ্ঠা করা হবে, বিশেষ বচন প্রতিষ্ঠা করা হবে না। তার কারণ হচ্ছে বিশেষ বচনকে মানে কোনো কোনো কাক হয় কালো কিনা আমি তো দেখতে পাবো, সকল কাক হয় কালো আমি দেখতে পাবো না। তাহলে ওই বিশেষ বচন প্রতিষ্ঠা করা হবে না, সার্বিক বচন প্রতিষ্ঠা করা হবে। 2 নম্বর হচ্ছে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হবে, বিশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হবে না। কেন না? বিশ্লেষক বচনে আমি তো নতুন কোনো জ্ঞান পাবো না, শুধু রিপিটেশন হবে। সেই জন্যে আরোহ অনুমান সর্বদাই একটা নতুন জ্ঞানের সন্ধান দেবে, অর্থাৎ সিদ্ধান্ত হবে একটা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হচ্ছে আরোহ অনুমানের যে উপাদান বিষয়গুলো, সেই বিষয়গুলো বা উপাদানগুলো ম্যাটেরিয়ালসগুলো দুটো পদ্ধতির সাহায্যে সংগ্রহ করা হবে, হয় পর্যবেক্ষণ নয় পরীক্ষণ। পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা যেমন বলছি যে পর্যবেক্ষণের ক্ষেত্রে একবার বললাম পর্যবেক্ষণ কাকে বলে, পরীক্ষণ কাকে বলে, যে কয়েকটা মানুষকে মরতে দেখে আমরা অনুমান করছি, পর্যবেক্ষণ করে বলছি যে সকল মানুষের মরণশীল। আবার কয়েকটা ক্ষেত্রে দেখলাম অক্সিজেন এবং হাইড্রোজেনের মিলিত সমাবেশে নির্দিষ্ট অনুপাতে জল তৈরি হয়, এটা পরীক্ষা করলাম, নিয়ে বলতে পারি যে সকল ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের মিলিত সমাবেশে জল তৈরি হয়। তাহলে এটা আমি পর্যবেক্ষণের সাহায্যে দৃষ্টান্তগুলো সংগ্রহ করতে পারি, পরীক্ষণের সাহায্যে দৃষ্টান্তগুলো সংগ্রহ করতে পারি। তাই পর্যবেক্ষণ এবং পরীক্ষণকে বলা হচ্ছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি বা ম্যাটেরিয়াল গ্রাউন্ড, বা উপাদানগত ভিত্তি বা বিষয়গত ভিত্তি। তাহলে অনেক নাম, একই জিনিস অনেক নাম, বিষয়গত ভিত্তি, বস্তুগত ভিত্তি, উপাদানগত ভিত্তি, ম্যাটেরিয়াল গ্রাউন্ড। তাহলে কাকে বলা হয় এবং কেন বলা হয়, প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে যে সকল মানুষের মরণশীল কয়েকটা দেখে বলছি, তার গ্যারেন্টিটা দেবে কে? মানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা আরোহ অনুমানের একটা আকার আছে, সেই আকারটা হচ্ছে কি না বিশেষ থেকে সামান্যে যাবে, কতক থেকে সকলে যাবে, কিছু থেকে সবে যাবে, জ্ঞাতস থেকে অজ্ঞাতসতে যাবে। সেই যাওয়ার জন্য প্রত্যেকটা আরোহ অনুমান আকারটা হচ্ছে ওই রকম, বিশেষ থেকে সার্বিকে যাবে, কত থেকে সকলে যাবে। তাহলে বিশেষ কয়েকটা ক্ষেত্রে দেখলাম মানুষকে মরণশীল নিয়ে বলছি সকল মানুষের মরণশীল। বিশেষ কয়েকটা ক্ষেত্রে দেখলাম অক্সিজেন এবং হাইড্রোজেনের মিলিত সমাবেশে জল তৈরি হয়, দিয়ে বলছি সকল ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিত সমাবেশে জল তৈরি হবে। তাহলে যে বিশেষ থেকে সার্বিকে যাচ্ছি তা যাওয়ার গ্যারেন্টিটা দেবে কে? না, উত্তর হচ্ছে দুটো নিয়ম। একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম, ল অফ ইউনিফর্মিটি নেচার, ইউনিট অফ নেচার। আর হচ্ছে কার্যকর নিয়ম, কজাল রিলেশন। প্রকৃতির একরূপতা নিয়মের মূল কথা যেটা, এটা হচ্ছে একটা মানে আরোহ অনুমানের স্বীকার্য সত্য, একই সঙ্গে স্বীকার্য সত্য, এই দুটোকে যদি স্বীকার না করে নিই তাহলে আরোহ অনুমান সার্বিক বচন প্রতিষ্ঠা করতে পারবে না। তাহলে এটা অন্য কোনো নিয়ম থেকে, এই নিয়মটাকে পাচ্ছি না, এটা হচ্ছে স্বীকার্য সত্য, পস্টুলেটস। যেমন বিজ্ঞান ধরে নেই, ধরি এক্স, ধরি জড় পদার্থ আছে, ধরি আলো আছে, ওটা ধরে নেই, পদার্থ আছে ধরে নেই। তাই এরকম জ্যামিতি ধরে নেই, ধরি 2 মানে 90 ডিগ্রি 2 সমকোণের সমান, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এগুলো ধরে নেই। তাহলে এটাও স্বীকার্য সত্য। এই যদি না ধরে নিই তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তে কোনো সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যাবে না। এটা যে মৌলিক নিয়ম, এর মূল কথা হচ্ছে যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। কার্যকারণ নিয়মের মূল কথা হচ্ছে যে বিনা কারণে কোনো কিছু ঘটবে না,
অকারণে কোনো কিছু ঘটবে না। যখনই কোনো ঘটনা ঘটছে তার কারণ আছে, একই কারণ সর্বদা একই কার্যকে ঘটাবে, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকবে, এটা হচ্ছে কার্যকারণ নিয়মের মূল কথা। এই দুটো নিয়মে বিশ্বাস রেখে আমরা বলছি যে সকল মানুষের মরণশীল বা সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করছি। তারপর হচ্ছে এই দুটো নিয়মকে বলা হচ্ছে আরোহ অনুমানের ফর্মটা, গড়নটা, ছাঁচটা নির্ভর করছে, সেই জন্য এই দুটো নিয়মকে বলা হচ্ছে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বা গড়নগত ভিত্তি বা ফর্মাল গ্রাউন্ড। তাহলে প্রশ্ন আসতে পারে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কাকে বলে? এটাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহের আকারগত ভিত্তি, ঠিক আছে, যেখানে প্রকৃতির একরূপতা নিয়ম থাকবে এবং কার্যকারণ নিয়ম থাকবে, সেইটার সঙ্গে আরোহ অনুমানের একটু পার্থক্য আছে। এই দুটো নিয়ম আরোহ অনুমানকে বৈজ্ঞানিক আরোহে মর্যাদা দিচ্ছে, বাকি সবই একই থাকবে। প্রকৃতির একরূপতা নিয়ম ওটা সবার থাকবে, কার্যকর নিয়ম আর ওই পরীক্ষণটা, ওই দুটো হচ্ছে বৈজ্ঞানিক আরোহের উপাদান, ঠিক আছে, মানে ওটা হচ্ছে উপাদান সাপ্লাই দিচ্ছে, আর এটা আকারটাকে সাপ্লাই দিচ্ছে, গড়নটাকে নির্ভর করছে। আর একটা হচ্ছে যে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আরোহমূলক ঝুঁকি বা লাভ, ইন্ডাকটিভ লিপ অর হ্যাজার্ড। সেটা আবার কীরকম না, প্রত্যেকটা আরোহ অনুমানে বললাম যে বিশেষ থেকে সার্বিকে যাবে, কতক থেকে সকলে যাবে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাবে, জানা থেকে অজানায় যাবে। এই যাওয়ার প্রবণতাটাকে বলা হচ্ছে আরোহমূলক ঝুঁকি বা লাভ, মানে যাকে বলা হচ্ছে অন্ধকারে আমি যদি স্টেপিং করি তাহলে কী হবে, খাল কোথায় আছে আমি জানি না, যে কোনো সময় পড়ে যাবো, তাহলে ওরকম একটা ঝুঁকি থাকবে, তাহলে সেই ঝুঁকিটা অতিক্রম করতে হয়। এইটা যদি ঝুঁকি যদি না থাকে তাহলে সেটাকে প্রকৃত আরোহ বলা যাবে না, দেখতে আরোহ অনুমানের মতো হবে কিন্তু সেটাকে প্রকৃত আরোহণ বলা যাবে না। যেমন আমরা একটা উদাহরণ দিলাম, একটা ঝুড়ির 100 ড্রামের মধ্যে, বোঝা যাচ্ছে? বেশ, তাহলে আমরা আজকে বচন, আরোহ অনুমান, কারণ, কার্য এই তিনটে একেবারে বিশদে জেনে নিয়েছি। পরীক্ষার আগে শুনলে আমাদের ভীষণ সুবিধা হবে। এবার একটু শেষের দিকে এসছি আমরা, তো একটু ছোট করে স্যার জানবো মিলের পদ্ধতি, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, কি এখান থেকে মিলের পদ্ধতি জানতে গেলে তার আগে একটা হচ্ছে এলিমিনেশনের সূত্র, মানে অপসারণ বা অপনয়ন বা বাদ দেওয়ার সূত্র। সেই বাদ দেওয়ার সূত্রগুলো হচ্ছে তিনটে সূত্র আছে মিলের। মানে কোনো ঘটনা যখন ঘটছে, মানে বৈজ্ঞানিক আরোহণ, মানে আমরা বলি অবৈজ্ঞানিক নাম বললে ওইটা খানিক বলে দিই, অবৈজ্ঞানিক আরোহণ মানে বলে দিচ্ছি, ওটা কোনো অসুবিধা নেই। তাহলে বৈজ্ঞানিক আরোহের বা আরোহণ অনুমানের যে বৈশিষ্ট্যগুলো বললাম সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহতে প্রযোজ্য হবে, আরোহণ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটা হচ্ছে বচন, 2 নম্বর হচ্ছে মানে সিদ্ধান্ত হচ্ছে সার্বিক বচন, সঙ্গে বলেছি। 2 নম্বর হচ্ছে সার্বিক সংশ্লেষক বচন। 3 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণের সাহায্যে আমরা দৃষ্টান্তগুলো সংগ্রহ করবো, এটাকে বলা হচ্ছে আরোহণ অনুমানের বস্তুগত ভিত্তি, উপাদানগত ভিত্তি বা ম্যাটেরিয়াল গ্রাউন্ড। আরোহণ অনুমান আকারগত ভিত্তিটা নির্ভর করছে পর্যবেক্ষণ পরীক্ষণের উপর, তাই এদেরকে বলা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের বা আরোহণ অনুমানের আকারগত ভিত্তি। তারপর হচ্ছে ইন্ডাকটিভ লিপ অর হ্যাজার্ড বা আরোহমূলক ঝুঁকি বা লাভ, বিশেষ থেকে সার্বিকে যাবে, এটা যদি না থাকে তাহলে সেটাকে প্রকৃত আরোহণ বলা যাবে না। এই বৈশিষ্ট্যটাই আরোহণ অনুমানকে প্রকৃত আরোহ থেকে অপ্রকৃত আরোহকে পৃথক করছে, এটা বলেছেন মিল এবং বেন। বেশ, এরপরে হচ্ছে অবৈজ্ঞানিক আরোহণ অনুমান। তাহলে অবৈজ্ঞানিক আরোহণ কাকে বলবো? খুবই সহজ, কার্যকারণ সম্পর্কের কথা চিন্তা না করে, প্রথমেই বলে দিলাম, কার্যকারণ সম্পর্কের কথা চিন্তা না করে বিশেষ কয়েকটা বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে বা অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রকৃতির একরূপতা নামক মৌলিক নীতিতে বিশ্বাস স্থাপন করে সমজাতীয় সকল বস্তু ঘটনা সম্পর্কে একটা সার্বিক সংশ্লেষে বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা লৌকিক আরোহ অনুমান বা সরল গণনামূলক আরোহ অনুমান বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। তাহলে অনেকগুলো নাম আছে। তাহলে অবৈজ্ঞানিক বলা হচ্ছে কেন না, প্রথমে বলছি তো কার্যকারণ সম্পর্কে কোনো ব্যাপার থাকছে না। কয়েকটা ফেরিওয়ালাকে দেখলাম অসৎ, বললাম সকল ফেরিওয়ালা অসৎ, তাহলে কী করে দেখলাম? অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে। কয়েকটা কাককে দেখলাম কালো, দিয়ে আমরা কি বললাম? দেখা অদেখা সকল কাক হয় কালো। অ্যাকচুয়ালি অবৈজ্ঞানিক আরোহ অনুমানের যে উদাহরণটা, সেই উদাহরণটা এরকম আমরা বললে পরে হবে, কিন্তু যেটা লজিক্যালি ফর্মটা কীরকম, যে 1 নম্বর কাক কালো, 2 নম্বর কাক কালো, 3 নম্বর কাক কালো, তারপর আমাকে লিখতে হবে দেখা অদেখা সব কাক হয় কালো। মানে আজ পর্যন্ত, ব্যাখ্যাটা এটাও লিখে দেবো, আজ পর্যন্ত যত কাক দেখেছি সবই কালো, অন্য রঙের কাক দেখিনি। তাহলে আমার এটা ঠিক হলো আর কি। আর এমনিতে বলতে পারি যে কয়েকটা কাককে দেখে বললাম সকল কাক কালো, সেটা চলতি উদাহরণ। আর এটি যে লজিক্যাল উদাহরণ, মানে এমনি ভাষা আর লজিক্যাল ভাষার মধ্যে পার্থক্য আছে।
আপনি সাধারণ মানুষের কথাবার্তা, উকিলদের কথাবার্তা কেমন আলাদা সেই রকম আর কি। বেশ, আরেকটা এখানে বাদ আছে যে ওটা বলে দিই একটু, উপমান অনুমানটা, ওটাও খুব ইন্টারেস্ট। সবই বলবো উপমান অনুমান মানে প্রকৃত আরোহ অনুমান 3টে পার্ট, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, অনেকগুলো নাম বললাম, আর হচ্ছে উপমান অনুমান বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। এই উপমা কথাটা আমরা ব্যবহার করি কী করতে ব্যবহার করি? বৈজ্ঞানিকরা ব্যবহার করে জটিল বিষয়কে সরল করার জন্য, কবি সাহিত্যিকরা ব্যবহার করে চাঁদের উপমা দেয়, মৃগ নয়নের উপমা দেয়, তাই না? আর আমরা লজিশিয়ানরা যুক্তিকে বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য উপমা ব্যবহার করি। হলো, তাহলে 3টে অর্থে ব্যবহার করা হয়। তাহলে উপমান অনুমান কাকে বলা আছে? না, যে অনুমানে 2 বা 2-এর বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য দেখে তাদের মধ্যে অন্য একটা বিষয়ে সাদৃশ্য থাকবে, এরকম যখন সমানমূলক অনুমান করছি তখন তাকে বলা হচ্ছে উপমান অনুমান বা উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক অনুমান বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। 4টে নাম। যেমন পৃথিবী এবং মঙ্গল দুটোই গ্রহ, দুটোই সূর্যের চারদিকে ঘোরে, দুটোতেই একই রকমের আবহাওয়া রয়েছে। পৃথিবীতে মানুষের বসতি আছে বা জীবের বসতি আছে, অতএব অনুমান করা হচ্ছে মঙ্গল গ্রহেও জীবের বসতি আছে। এটাকে বলা হচ্ছে উপমান অনুমান। যেমন সংকেতে বা প্রতীকী বা আকারগত যে উদাহরণ ABCD সকলেরই X এবং Y বৈশিষ্ট্য আছে। ABC এদের আবার জেড নামের একটা বৈশিষ্ট্য আছে। তাহলে অনুমান করা হচ্ছে সম্ভবত ডি এরও জেড নামক বৈশিষ্ট্য থাকবে। এটা হচ্ছে আকারগত উদাহরণ বা সাংকেতিক উদাহরণ বা প্রতীকী উদাহরণ। আর ওটা হচ্ছে মূর্ত বা বাস্তব উদাহরণ। এই উপমান অনুমানের বৈশিষ্ট্য হচ্ছে কীরকম? না, উপমান অনুমানের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমরা বিশেষ সত্য থেকে অপর একটা বিশেষ সত্যে যাব। তাহলে যে আমরা আরোহ অনুমানে বলেছিলাম বিশেষ থেকে সার্বিকে যাব, তাহলে এটা যদি বিশেষ থেকে বিশেষ চলে যাচ্ছি, তাহলে তবুও আরোহ অনুমান বলছি কেন? না, উত্তর হচ্ছে যেখানে আমার ইন্ডাকটিভ লিপ আর হ্যাজার্ডটা রয়েছে। উদাহরণ দিলে বুঝতে পারা যাবে যে ওখানে যেমন পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাচ্ছি, একটা তিমি দেখলাম স্তন্যপায়ী, 2টো তিমিকে দেখলাম স্তন্যপায়ী, 10 নম্বর তিমিটাকে স্তন্যপায়ী দেখলাম, দিয়ে বললাম 11 নম্বর তিমিটাও স্তন্যপায়ী হবে। তাহলে বিশেষ থেকে বিশেষ হয়ে গেলাম। কিন্তু জানা থেকে অজানে যাচ্ছি যে, জ্ঞাত থেকে অজ্ঞাতে যাচ্ছি যে, তার জন্য আমার ইন্ডাকটিভ লিপ বা হ্যাজার্ড মানে আরোহমূলক ঝুঁকি বা লাভ রয়েছে, সেই জন্য এটা হচ্ছে আরোহ অনুমান। এখানে অসম্পূর্ণ সাদৃশ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা না হয়। সাদৃশ্যগুলো আমরা তো কমপ্লিট দেখছি না, 2টো বা 3টে বা 4টে বা ম্যাক্সিমাম 5টা দেখছি। কয়েকটা বিষয়ে অসম্পূর্ণ সাদৃশ্যের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত টানছি, সেই সিদ্ধান্তটা কিন্তু সবসময় সমমনামূলক হবে। তাহলে এখানে কার্যকারণ সম্পর্কে কোনো ব্যাপার থাকছে না, তাই এখানে সিদ্ধান্তটা নিশ্চিত হবার কোনো ব্যাপারই থাকছে না। সেই জন্যে এই অনুমানকে বলা আছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের নাই অপূর্ণাঙ্গ আরোহ অনুমান। তাহলে পূর্ণাঙ্গ নয় কেন? না, কার্যকারণ সম্পর্কে কোনো ব্যাপার থাকছে না। তাহলে খুব সংক্ষেপে বললাম যে এখানে বিশেষ সত্য থেকে বিশেষ হতে যাব, আর অসমন্বয় সাদৃশ্যের ভিত্তি করে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত সবসময় সমন্বয়মূলক হবে। এখানে বিশেষ থেকে সার্বিকে না গেলেও বিশেষ থেকে যাচ্ছি, তবুও কিন্তু আমার কী থাকছে? জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যে যাচ্ছি বলে আরোহমূলক ঝুঁকি বা প্রবণতা রয়েছে বলে এটা আরোহ অনুমানের একটা প্রকারভেদ। আর এখানে কার্যকারণ সম্পর্কে কোনো ব্যাপার থাকছে না বলে নিশ্চিত সিদ্ধান্ত পাচ্ছি না, সহ অবস্থানের সম্পর্ক রয়েছে। তার থেকে আমরা কি পেতে পারি? না, একটা মূল্য রয়েছে কি না, একটা প্রকল্প গঠনে সাহায্য করছে। প্রকল্প বলতে ধরুন কোনো একটা বাড়িতে চুরি হলো, 3টে ব্যক্তি এলো, ব্যাংক ডাকাতির ক্ষেত্রে যেমন হয়, আগে তারা রেকি করে যায়, এবার তাদের তো সিসি ক্যামেরা আছে, দেখা পড়ে যায়। যাই হোক, তো ওই 3টে টিম যদি এসে থাকে, 3টে টিম এসছে, একটাকে সন্দেহ করলো, তাহলে যেটাকে প্রথমে সন্দেহ করলো, বেশি সন্দেহ করছে, সেটাকে বলা হচ্ছে নিয়ে ধরে তার জন্য পুলিশকে ব্যাখ্যা দিচ্ছে এইরকম এসেছিল। তাহলে একটাকে ধরে যখন ব্যাখ্যাটা দিচ্ছে মিলে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রকল্প। বুঝা যাচ্ছে? আর আমি তো কমপ্লিট জানি না কে করেছে, তাহলে কোনো একটাকে ধরে নিয়ে যখন ব্যাখ্যা দিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রকল্প। তাহলে এই প্রকল্প গঠনে যে যেমন এখন যেমন মঙ্গল গ্রহে যাচ্ছে, যে সেখানে আছে আদৌ জল আছে কি না বা মানুষের বসতি আছে কি না সেটা টেস্ট করছে, তাহলে একটা ইঙ্গিত দিচ্ছে, হতে পারে এই প্রকল্প গঠনে সাহায্য করছে। যেমন কালকেই দেখলাম যে মঙ্গল গ্রহে একটা দরজা দেখা যাচ্ছে নাসার ছবিতে, একটা পাহাড়ের মধ্যে একটা দরজার মধ্যে ছবি রয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো গ্রহের লোকেরা করেছিল বোধহয়। যাই হোক, বেশ। তারপর হচ্ছে হলো ওটা, হ্যাঁ, পদ্ধতিগুলো। বেশ, এবার হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের
যেটা বৈজ্ঞানিক আরোহণ বোঝালাম, সেই বৈজ্ঞানিক আরোহণের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কয়েকটা স্তর অতিক্রম করতে হয়, তাই এটাকে বলা আছে জটিল প্রক্রিয়া। বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ছে জটিল প্রক্রিয়া। অবৈজ্ঞানিক আরোহণ হচ্ছে সরল প্রক্রিয়া। সেই জটিল প্রক্রিয়ার মধ্যে কী কী? প্রথমে হচ্ছে সংজ্ঞা দিতে হবে। এই যে করোনা হলো, করোনাটা কী তার একটা সংজ্ঞা দিতে হবে। তারপরে বিভিন্ন তথ্যগুলো কালেকশন করতে হবে, বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে দেখা যাবে যে অনেক ঘটনা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, তাহলে সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। তারপরে অ্যাকচুয়াল কোন ঘটনা থেকে কোন কার্যটা ঘটছে সেটাকে জানাতে হবে। তারপরে প্রমাণ করতে হবে, তবে কখনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যাবে। এই স্তরগুলো অতিক্রম করতে হচ্ছে বলে বৈজ্ঞানিক আরোহ অনুমান জটিল প্রক্রিয়া। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহণ হচ্ছে সরল প্রক্রিয়া। কয়েকটা দেখে বলে দিলাম, অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে বললাম, একটা সার্বিক বচন প্রতিষ্ঠা করে দিলাম। ওটা সরল প্রক্রিয়া, কার্যক্রম সম্পর্কে কোনো ইঙ্গিত থাকছে না। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি যখন কোনো ঘটনার বা দুটি ঘটনার কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করব, তখন আমাকে অনেকগুলো ওই অপসানের সূত্রগুলো জানতে হবে। তাহলে অপসানের সূত্র মানে হচ্ছে কি? প্রয়োজনীয় ঘটনা থেকে অপ্রয়োজনীয় ঘটনাকে বাদ দেওয়া। সোজা কথায় প্রয়োজনীয় ঘটনা থেকে অপ্রয়োজনীয় ঘটনাগুলোকে বাদ দেওয়া, যে দুটো ঘটনার মধ্যে কার্যক্রম আবিষ্কার করতে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে অপসানের সূত্র বা অপনয়নের সূত্র বা বর্জন সূত্র। সেই বর্জন সূত্র হচ্ছে মিলের মতে তিনটে। যে ঘটনাকে অপসারণ করলে পরে, মানে যে পূর্ববর্তী ঘটনাগুলোকে অপসারণ করলে পরে কার্যের ক্ষতি হয় না, তাহলে নিশ্চয়ই সেগুলো কারণ নেই, কারণ হতে পারবে না। একটা হচ্ছে প্রথম সূত্র, যে ঘটনাকে অপসারণ করলে কার্যের ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেটা কারণ, তাই না? এটা দ্বিতীয় সূত্র। আর আরেকটা হচ্ছে যে একটা ঘটনাকে বাড়ালাম, দেখছি আর একটা ঘটনা বেড়ে যাচ্ছে। একটা ঘটনাকে কমালাম, দেখছি আর একটা ঘটনা কমে যাচ্ছে। বা একটা ঘটনাকে বাড়ালাম, একটা ঘটনা কমে যাচ্ছে। একটা ঘটনা কমালাম, একটা ঘটনা বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এদের মধ্যে সম্পর্ক আছে। এটা হচ্ছে পরিমাণগত ধারণার উপর ভিত্তি করে এই সূত্রটা হয়েছে। এই সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। আর প্রথম সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে অন্যয় পদ্ধতি। দ্বিতীয় সূত্রের ভিত্তি করে ব্যতিরেকি পদ্ধতি হলো। আর অন্যয় ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে যখন সেটা অন্যয় ব্যতিরেকি পদ্ধতি, পরে বলছি যে অন্যয় ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে যখন অন্যয় ব্যতিরেকি মানে অন্যয় পদ্ধতি আর ব্যতিরেকি পদ্ধতি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র মিলে হচ্ছে অন্যয় ব্যতিরেকি পদ্ধতি। আর একটা হচ্ছে পরিশেষ পদ্ধতি। সেই পরিশেষ পদ্ধতি মানে ওটার হচ্ছে আলেকজান্ডার বেন, এই আলেকজান্ডার বেন এর চতুর্থ সূত্রের কথা বলেছেন। বলছে কোনো একটা অংশ যদি কোনো একটা সমগ্র ঘটনা তার একটা অংশের জ্ঞান যদি জানা থাকে আগে থেকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ওই অংশটাকে বাদ দিলে আমরা অপর অংশের জ্ঞান জানতে পারবো। যেমন আমি যদি জানি যে ট্রাক সহ কয়লার ওজন হচ্ছে 12 টন, আগেই জানা আছে আমার ট্রাকের ওজন 2 টন, তাহলে ইজিলি বলতে পারবো ট্রাকের ওজন 10 টন। এটা হচ্ছে পরিশেষ পদ্ধতি। বেশ, যাই হোক। তো মিল বলছে যে প্রকৃতির ঘটনাগুলো জটিল, সেই জটিল ঘটনার মধ্যে এইটা কারণ এটা কার্য লিখিত আকারে দেওয়া নেই। লিখিত আকারে দেওয়া থাকলেও শিক্ষিত মানুষ জানতে পারবে, অশিক্ষিত মানুষ জানতে পারবে না, তা তো নয়, নেই। তাহলে প্রকৃতির ঘটনাগুলো জটিল, সেই জটিল ঘটনার মধ্য থেকে আমাকে কী করতে হবে? আমাদেরকে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে হবে। সেই কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য পর্যবেক্ষণ করে মানে হচ্ছে পরীক্ষা করে আমরা দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করব, প্রমাণ করার চেষ্টা করব। এই আবিষ্কার ও প্রমাণ করার জন্য মিল যে পদ্ধতির কথা বলেছে তার নাম হচ্ছে আরোহী পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি বা কার্যকারণ সম্পর্ক নির্ণায়ক পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড। তাহলে এক্সপেরিমেন্ট মানেই আমরা জানি পরীক্ষণ, কিন্তু এখানে এক্সপেরিমেন্টাল মেথড মানে হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক। ঠিক আছে? তাহলে মিল 5টা পরীক্ষা পদ্ধতির কথা বলেছেন। একটা হচ্ছে অন্যয়ী পদ্ধতি, একটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, একটা হচ্ছে অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতি, একটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, একটা হচ্ছে পরিশেষ পদ্ধতি। খুবই সহজ এগুলো, কিন্তু এইগুলো ছাত্রছাত্রীরা বুঝতে চায় না মানে এত সহজ ওদের মাথায় ঠিকভাবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে একটু বুঝতে একটু সময় লাগে এগুলো। মানে যত বেশি উদাহরণের সাহায্যে বোঝানো যাবে তত বেশি এরা বুঝতে পারবে। উদাহরণ যদি কম দেওয়া হয়, হ্যাঁ সমস্যাটা বলে দিচ্ছি তো, যে উদাহরণ যদি ভালো করে দেওয়া হয় তাহলে নিজেরাই উদাহরণটা শোনার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। আর যদি উদাহরণ না দেওয়া হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না। মানে এখানে দু রকমের উদাহরণ আছে। একটা হচ্ছে ওই সাংকেতিক বা প্রতীকী বা আকারগত উদাহরণ, আর হচ্ছে বাস্তব উদাহরণ। তাহলে বাস্তব উদাহরণটা দিলে পরেই বোঝা যাবে।
এটা আমি বলে দিচ্ছি উদাহরণগুলো দিলে খুবই সহজ। মানে যে সায়েন্সের স্টুডেন্ট বা যে ক্লাস 10-এর স্টুডেন্ট তাকে যদি বোঝানো হয় সেও বুঝে নিতে পারবে। যেমন অন্যয়ী পদ্ধতি, অন্যয়ী পদ্ধতি মিল সংজ্ঞা দিয়েছে এইভাবে, সংজ্ঞাটা আমি সহজ করে বলছি। যতগুলো সংজ্ঞা দিয়েছে সবই মিল দিয়েছে, পরীক্ষা পদ্ধতি 5টা পদ্ধতি। অন্যয়ী মানে হচ্ছে মিল, সাদৃশ্য। অন্যয়ী মানে দুটো ঘটনার একত্র উপস্থিতি, দুটো ঘটনার একত্র উপস্থিতির মিলই হচ্ছে অন্যয়ী। তাহলে যে দুটি ঘটনা পরপর ঘটছে, পূর্বগামী ঘটনা, অনুগামী ঘটনা, এবারে পূর্বগামী ঘটনার মধ্যে তো আরও অনেক বিষয় জড়িত আছে। বিচার্য ঘটনা মানে বিচার্য ঘটনা আর তার সঙ্গে সংযুক্ত অন্যান্য পূর্বগামী ঘটনা, বা বিচার্য ঘটনা তার সঙ্গে সংযুক্ত অনুগামী ঘটনা। তাহলে পূর্বগামী অনুগামী ঘটনার মধ্যে যে দুটি বিষয়ে পার্থক্য রয়েছে সেইটি হচ্ছে দুটি ঘটনার কারণ বা কার্য। যেমন আমি যদি বলি যেখানেই ম্যালেরিয়া সেখানেই মশার উৎপাত, বা যেখানেই অ্যানোফিলিক্স মশা রয়েছে সেখানেই ম্যালেরিয়া হচ্ছে, যেখানেই অ্যানোফিলিক্স মশা রয়েছে সেখানেই ম্যালেরিয়া হচ্ছে। তাহলে এই যে যেখানেই অ্যানোফিলিক্স মশা সেখানেই ম্যালেরিয়া, এইটা কি আমি একবার দেখেছি না দুবার দেখেছি? এই কথার মধ্যে কি মিনিংটা বোঝা যাচ্ছে? মানে যেখানে অ্যানোফিলিক্স মশা রয়েছে সেখানেই ম্যালেরিয়া হচ্ছে, যেখানেই অ্যানোফিলিক্স মশা রয়েছে সেখানেই ম্যালেরিয়া হচ্ছে। যেদিনই রবিবাবু ভোরবেলায় স্নান করেন তার ঠান্ডা লাগে, এটা বললাম। যেদিনই রবিবাবু ভোরবেলায় স্নান করে তার ঠান্ডা লাগে। তাহলে ভোরবেলায় স্নান করে তার ঠান্ডা লাগার কারণ, ভোরবেলায় যদি স্নান না করে মানে ব্যাপারটা যে ভোরবেলায় যদি স্নান করেনি তার ঠান্ডা লাগেনি, তাই না? তাহলে দুটো ঘটনার মিল রয়েছে, যে তেল মেখেছে ভোরবেলায় স্নান করেছে ঠান্ডা লেগেছে, তেল মাখেনি ভোরবেলায় স্নান করেছে ঠান্ডা লেগেছে, বা নতুন জামা রয়েছে বা গরমের পোশাক পরেছে ভোরবেলায় স্নান করেছে ঠান্ডা লেগেছে। তাহলে কমন ফ্যাক্টর কোনটা? তিনটা ক্ষেত্রে কমন ফ্যাক্টর বেলায় স্নান করে ঠান্ডা লাগা। এটা একটা উদাহরণ দিলাম। তাহলে স্যার মিলের পদ্ধতিও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। চারটে পদ্ধতি পাঁচটা পদ্ধতি আছে। অন্যায়ী, ব্যতিরেকী, অন্যায়ী ব্যতিরেকী, সহপরিবর্তন, পরিশেষ। আচ্ছা, সহপরিবর্তন মানে হচ্ছে সমমুখী পরিবর্তন হতে পারে, বিপরীতমুখী পরিবর্তন হতে পারে, ঠিক আছে? যেখানে পরিবর্তন সেটা হচ্ছে সহপরিবর্তন, যেখানে শুধু সদর্থক দৃষ্টান্তগুচ্ছের মিল সেটা হচ্ছে অন্যায়ী পদ্ধতি, আর যেখানে সদর্থক এবং নঅর্থক দৃষ্টান্তগুচ্ছের মিল আর অমিল সেটা হচ্ছে অন্যায়ী ব্যতিরেকী পদ্ধতি, যেখানে শুধু একটা বিষয়ে অমিল তার নাম হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি, আর পরিশেষ তো হচ্ছে যে সমগ্র থেকে অংশের জ্ঞান জানা আছে, বাকিটা বাদ দিলেই পরিশেষ বা অবশেষ পাওয়া যাবে। বেশ, আচ্ছা, তার মধ্যে অন্যায়ী পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট আর ব্যতিরেকী পদ্ধতিটা ইম্পর্টেন্ট। এই দুটো পদ্ধতির সংজ্ঞা দুটো করে রাখবে, অবশ্যই পেয়ে যাবে কমন। আর আকারগত বা প্রতীকী উদাহরণ বা সাংকেতিক উদাহরণটা 1 নম্বর থাকতে পারে, একটা বাস্তব উদাহরণ, আর একটা দুটো সুবিধা দুটো অসুবিধা। অন্যায় পদ্ধতি দুটো সুবিধা দুটো অসুবিধা করলে পরে সাফিসিয়েন্ট। অন্যায় পদ্ধতি হচ্ছে আবিষ্কারের পদ্ধতি, ওটা হচ্ছে প্রমাণের পদ্ধতি, এটা যে মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্যায় পদ্ধতি হচ্ছে মৌলিক, ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে মৌলিক। এই দুটো পদ্ধতির মধ্যে মানে 5টা পদ্ধতির মধ্যে হচ্ছে দুটো মৌলিক, অন্যায় আর ব্যতিরেকী হচ্ছে মৌলিক, আর বাদবাকিগুলো হচ্ছে গৌণ পদ্ধতি, মানে ওখান থেকে যাওয়া যাবে আর কি। আচ্ছা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যারকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। খুব বিশদে আমরা জানতে পেরেছি। আজকের এই পর্ব এই পর্যন্তই। আপনারা জুড়ে থাকুন আমাদের সাথে। নমস্কার। নমস্কার।